কাশিদাসী মহাভারতে আছে, মহারথী রথিগণ ধনুস্বর হাতে সিংহনাদ করিয়া ধাইল চতুর্দিকে। রাজনীতির মহারথীরাও যেভাবে নিয়মিত সিংহনাদ ছাড়ছেন, তাতে বোঝাই যাচ্ছে ভোটের কুরুক্ষেত্র আর বেশি দূরে নয়। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। বাংলা থেকে তৃণমূল যাবে, বিজেপি আসবে, এটা নিশ্চিত। 4 মাসে তৃতীয়বার রাজ্যে এসে ফের তৃণমূলকে নিশানা নরেন্দ্র মোদী। রেকর্ড আসন নিয়ে ফের ক্ষমতায় আসবো, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের। 8 মাস আগেই চড়তে শুরু করলো ভোটের পারদ। দ্বিতীয়, অপরাধ আর দুর্নীতি তৃণমূল সরকারের পরিচয়। তৃণমূল গেলে তবেই আসল পরিবর্তন আসবে, বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতিতে অভিযুক্তই ওনার পাশে বসে নারস্টিং এর ভিডিও দেখিয়ে পাল্টা কুণাল ঘোষ। 26-এর ভোটেও বাংলার অন্যতম ইস্যু হতে চলেছে সেই দুর্নীতি। তৃতীয় প্রশ্ন, ক্ষমতার লোভে অনুপ্রবেশ বিরোধী অভিযানে বাধা দেয়া হচ্ছে। তৃণমূল গেলে তবেই অনুপ্রবেশ মুক্ত হবে বাংলা, বললেন নরেন্দ্র মোদী। সীমান্তে বিএসএফ কি করছে, প্রশ্ন রাজ্যের শাসক দলের। বিধানসভা ভোটে কত বড় ফ্যাক্টর হবে এই অনুপ্রবেশ ইস্যু। চতুর্থ প্রশ্ন, দমদমে সভা থেকে বারবার বাংলায় বক্তৃতা প্রধানমন্ত্রী। বললেন, বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। বাংলাকে আক্রমণ করে এখন ব্যাকফুটে, কটাক্ষ তৃণমূলে। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা ভোটে অস্বস্তির কারণ হতে পারে বঙ্গ বিজেপি। পঞ্চম প্রশ্ন, হেফাজতে 50 ঘন্টা থাকলেই সাসপেন্ড হন সরকারি কর্মীরা, এমনকি ড্রাইভার, সাফাই কর্মীও বাদ যান না। তাহলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রে সেটা হবে না কেন? সংবিধান সংশোধনী বিল নিয়ে দমদমেও সরব প্রধানমন্ত্রী, কিন্তু সংসদে এই বিল পাস করানোর মতো সংখ্যা কি আছে বিজেপির কাছে? তবে শুরুতেই দেখব দমদমের জনসভা থেকে ঠিক কি ভাষায় তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী, আর কি জবাব দিল তৃণমূল কংগ্রেস। টিএমসি যাবে, बीजेपी আসবে, एक ही गुंज है, टीएमसी के সরাও, বাংলাকে বাঁচাও। নতুন স্লোগান, লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে হটানো। শুক্রবার দমদমে হুঙ্কার ছাড়লেন নরেন্দ্র মোদী, ফের ডাক দিলেন আসল পরিবর্তনের। ये पक्का है कि जब तक बंगाल में टीएमसी की सरकार रहेगी, तब तक बंगाल का विकास अवरुद्ध रहेगा, रुका रहेगा। इसलिए आज बंगाल का जन जन कह रहा है, टीएमसी जाएगी तभी असली बदलाव आएगा। टीएमसी जाबे तबेई আসল পরিবর্তন আসবে। বাংলায় উনি যতবার আসবেন, তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে। নরেন্দ্র মোদী আজকে লিখে রেখে দিন, চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চলেছেন। প্রধানমন্ত্রীর এই কথায় বোঝাই যাচ্ছে যে বাংলায় ভোট চলে এসছে। প্রধানমন্ত্রী সেই ভোটের বিউগল বাজিয়ে দিলেন নিজে এসে। এরপরে ময়দানে নেমে যাবেন মোদির পর দিদি। দুজনের মধ্যে চলবে নানা রকমের কথার সংঘর্ষ। তার মধ্যে দিয়েই তৈরি হবে সাম্প্রদায়িক বিভাজনের এক বাতাবরণ। মোদি দিদি এই বাংলাকে আপনাদের কান দিয়ে দেখানোর চেষ্টা করবে। আপনারা আপনাদের চোখ দিয়ে দেখুন, আজকে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি এই বাংলার নির্বাচনের মূল হাতিয়ার। এটা বাংলার লজ্জা বলে আমি মনে করি। দুর্নীতি থেকে আইন শৃঙ্খলা, শিল্পের বেহাল দশা থেকে নারী নির্যাতন, একাধিক ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে সপ্তমে সুর চড়ালেন প্রধানমন্ত্রী। टीएमसी विकास की दुश्मन है, इसका साक्षी ये दमदम क्षेत्र भी है। ये कोलकाता के सबसे अधिक भीड़ वाले इलाकों में से एक है। यहाँ की स्थिति क्या है, ये आप आए दिन महसूस करते हैं। देश के ऐसे शहरी क्षेत्रों के विकास के लिए स्मार्ट सिटी मिशन चल रहा है, लेकिन टीएमसी सरकार ने इस मिशन से जुड़ने से भी इनकार कर दिया।
लोगों को असुविधा होती रहे, विकास ठप होता रहे, लेकिन टीएमसी का मिशन जैसे तैसे बीजेपी को रोकना है, केंद्र की योजनाओं को रोकना है। मैं बंगाल के भद्रलोक से पूछता हूं, क्या ये तरीका सही है? দুর্নীতির অভিযোগ তুলতে গিয়ে নরেন্দ্র মোদী অভিযোগ করলেন কেন্দ্রের পাঠানো টাকা লুট করছে তৃণমূল। बंगाल में विकास कार्यों के सामने एक बहुत बड़ी चुनौती भी है। चुनौती ये, जो पैसा भारत सरकार दिल्ली से भेजती है, वो पैसा आप लोगों पर खर्च नहीं होता। वो पैसा महिलाओं का जीवन आसान बनाने के लिए खर्च नहीं होता। वो पैसा टीएमसी काडर पर खर्च होता है। बंगाल में भी जनता तक सारी योजनाओं का लाभ पहुंचाने के लिए जरूरी है कि यहां पश्चिम बंगाल में भाजपा सरकार होनी चाहिए। এখন থেকে যে নাটকটা উনি শুরু করলেন, কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে বাংলাকে যারা অপমান করে তাদের মঞ্চে বসিয়ে, দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের মঞ্চে বসিয়ে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে কেন্দ্র থেকে শুরু করে ডাবল ইঞ্জিন সরকার, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, অপশাসন, নারী নির্যাতন। শুক্রবার নরেন্দ্র মোদীর সবুজ সংকেত পেয়ে কলকাতার 3টি নতুন রুটে ছুটল মেট্রো। 26-এ কি এ রাজ্যে বিজেপির জয়রথ ছুটবে, নাকি তৃণমূল ফের বিজেপিকে রুখে দেবে, জানা যাবে পরের বছর। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একসময় শুক্রবার বড় ফিল্ম টিম রিলিজ হলে বলা হতো ব্লকবাস্টার ফ্রাইডে। আজ শুক্রবার কোনো সিনেমার বিষয় ছাড়াই শুধু ঘটনার ঘন ঘটাতেই আজ বলা যায় ব্লকবাস্টার ফ্রাইডে। জনস্বার্থের দিক থেকে অবশ্যই বড়, গণপরিবহনের দিক থেকেও বড়, কারণ মেট্রো লাইন জুড়ে গেল। এখন থেকে মেট্রো হাওড়া থেকে শিয়ালদা হয়ে সল্টলেক সেক্টর 5কে দারুণভাবে জুড়ে দিল। একই সঙ্গে বিমানবন্দরও জুড়ে গেল মেট্রো রুটে। এ তো গেল পরিষেবার দিক, কিন্তু এই শুক্রবারটা আরও বড় হয়ে গেল রাজনীতির দিক থেকে। আলিপুরদুয়ার, দুর্গাপুরের পর দমদম। 1 মাসের ব্যবধানে ফের রাজ্যে এলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ প্রধানমন্ত্রী এলেন 4 মাসে 3 বার। এই 4 থেকে কেউ 2-2 4 করতে পারেন যে বছর ঘুরতেই তো ভোট। অতএব পুরো দমে জমজমাট ভোট প্রচার শুরু হয়ে গেল। আমার প্রথম বক্তা সমীর চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তার কাছে অবশ্যই আসবো একটা প্রশ্নে। প্রধানমন্ত্রী বলছেন, প্রথম প্রতিবেদনে দেখালাম যে যতদিন বাংলায় তৃণমূল সরকার থাকবে ততদিন উন্নয়ন থমকে থাকবে, সেই জন্য কি লাগবে? আসল পরিবর্তন। আসামে যেরকম হয়েছে, ত্রিপুরায় যেরকম হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি বলছি তার সঙ্গে বাড়তি পাওনা তরুণদের পক্ষে হচ্ছে নতুন স্লোগান, বাঁচতে চাই বিজেপি তাই। সমীরদা, একটা জিনিস মানবেন কিনা জানি না, যে প্রধানমন্ত্রী যদি কোনো রাজ্যে 3 মাসে 4 বার আসেন, তাহলে সেই দল নিঃসন্দেহে সেই রাজ্যে রাজনৈতিক প্রতিষ্ঠা পেতে বা ক্ষমতা পেতে মরিয়া। মানবেন? দেখুন, মরিয়া তো নিশ্চিত, সে তো 2014 সাল থেকেই দেখছি। 2014 সালের লোকসভা নির্বাচন, 2016 সালের বিধানসভা নির্বাচন, 2019 সালের লোকসভা নির্বাচন, 2021 সালের বিধানসভা নির্বাচন। ভোট যখন আসে, ভোট পাখি প্রধানমন্ত্রী বিজেপির নামে কুক কুক করতে করতে বাংলায় ঘুরে বেড়ান, আর গাল ভরা লম্বা চওড়া প্রতিশ্রুতি। আজকে বাংলার মানুষ আশা করেছিলেন যে পশ্চিমবাংলায় তৃতীয়বারের জন্য গত 4 মাসে প্রধানমন্ত্রী আসছেন, নিশ্চয়ই বাংলার ন্যায্য বকেয়া পাওনা 1,92,000 কোটি টাকা। কাদের টাকা? গরিব মানুষের টাকা। 100 দিনের কাজ করেছে, তুমি নরেন্দ্র মোদী টাকা দাওনি। গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখে দিয়েছেন কেন? একদিকে এসে বলবেন, এই যেটা আপনি ক্লিপিং দেখাচ্ছিলেন, যে টাকা এলেই নাকি সব চুরি করে নেয় তৃণমূল। আসলে টাকাটা ইচ্ছে করে রাজনৈতিক উদ্দেশ্যে
ইকোনমিক ব্লকেট করার জন্য, অর্থনৈতিক অবরোধ করার জন্য আটকে রাখছেন, রেখে উল্টো দিকে বলবেন আমাদের ভোট দিন, তৃণমূল ব্যর্থ। কিন্তু সমিতা, রাজ্য সরকারই তো একাধিকবার আপনারাই মেনে নিয়েছেন যে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে। আমি বলছি আমি টাকা আটকে রাখার পক্ষে নই, বারবার সে নিয়ে অনুষ্ঠানও হয়েছে, কিন্তু আপনারাই তো বলেছেন যে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে। দেখুন সুমনবাবু, লক্ষ লক্ষ মানুষের টাকায় কিছু পার্সেন্ট দুর্নীতি হতে পারে, সেটা ব্যবস্থা হবে। উত্তরপ্রদেশে কত হয়েছে? তাহলে নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে টাকা দিচ্ছেন কেন? এই প্রশ্নের উত্তরটা কি দেবেন? যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার ভারতবর্ষে, দুর্নীতিমুক্ত প্রশাসন একটা দেখিয়ে দিন। আর উনি দুর্নীতির বিরুদ্ধে বলছেন, উনি তো দুর্নীতির দোকান খুলে দিয়েছেন। যে যত বড় চোর, বিজেপিতে তার তত বড় আসন। হেমন্ত বিশ্ব শর্মা যখন কংগ্রেসে ছিলেন 2013 সাল পর্যন্ত, এই সারদা মামলায় অভিযুক্ত, তিনি হয়ে গেলেন সরাসরি বিজেপিতে। শুধু যোগ দিলেন না, মুখ্যমন্ত্রী আজকে আসামের বলে বড় চোর পেয়েছি। এক, অজিত পাওয়ার, এই নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের যিনি 2 নম্বর অমিত শাহ, চাক্কি পিসিং চাক্কি পিসিং চাক্কি পিসিং কে বলেছিল শোভনবাবু? ওই অজিত পাওয়ারের বিরুদ্ধে অমিত শাহ। আর তাকে সব কেস থেকে মুক্ত, বিজেপিতে যুক্ত হলেন একেবারে ডেপুটি চিফ মিনিস্টার। মানে যত বড় চোর হবেন আপনি, শুভেন্দু অধিকারী আজকে প্রধানমন্ত্রীর পাশে বসে আছে, লজ্জা করলো না প্রধানমন্ত্রী? তা আপনারাই তো টেলিভিশনে দেখিয়েছেন, ন্যাশনাল চ্যানেল পর্যন্ত, এই শুভেন্দু অধিকারী হাত বাড়িয়ে টাকা নিচ্ছেন, নাকি তার জন্য প্রমোশন, অপোজিশন লিডার? দাদা, সেই জন্যই কি মনে হয় যে সারদা মামলায় ঘটনাচক্রে দেখলাম কলকাতা পুলিশের 3টে মামলায় সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় বেকসুর খালাস হয়ে গেলেন, আর উল্টো দিকে দেখছি সিবিআইও 11 বছরে 6টা মামলায় ফাইনাল চার্জশিট দিতে পারেনি? সেই জন্যই কি যে সব দলেই মণিমুক্ত ছড়িয়ে আছে? একটা কথা আপনাকে বলবো, হ্যাঁ, সিবিআই থেকে, ইডি থেকে, ইনকাম ট্যাক্স, এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে এখনো পর্যন্ত 5889টা মামলা হয়েছে। 5889, দুটোতে চার্জশিট দিতে পেরেছে, মানে যার সাজা হয়েছে। একটু পার্সেন্টেজ কত হয় সুবর্ণবাবু বলে দেবেন আমায়? দেখুন, আমি অঙ্কে খুব কাঁচা, আমার বুদ্ধি টুদ্ধিও কম, আপনারা শিক্ষিত মানুষ। 5889-এ দুটো সাকসেস, সিবিআই এন্ড ইডি। দাদা, আমি এর মধ্যে যেহেতু সমস্ত তথ্য একেবারে হুবহু ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোয় যায় না, সেহেতু সিআইডি আর কলকাতা পুলিশের খতিয়ান, না খতিয়ান পার্সেন্টেজ আমি দিতে পারছি না। যদি ডেটা যেত আমি আপনাকে দিয়ে দিতাম। কিন্তু আমার একটা কৌতূহলের প্রশ্ন একদম শুরুতে আছে, আপনি শুরু করলেন কুহু কুহু বলে, সে তো কোকিল। আমি বলছি বসন্তের কোকিল তৃণমূল যাকে বলতো রাহুল গান্ধী, তার সম্পর্কে তো মূল্যায়ন পাল্টেছে। শুনুন, একটা কথা আপনাকে বলি, এখন বসন্তের কোকিল নতুন ভাবে আবির্ভূত হয়েছে নরেন্দ্র দামোদর মোদী। ও ট্রান্সফরমেশন, রূপান্তর, রাহুল গান্ধী থেকে নরেন্দ্র মোদী করতে পারেন? সুমন বাবু, আপনি একটা কথা বলুন তো, এখানে অনেক বিদ্বান বুদ্ধিমান লোক বসে আছেন, বিশ্বনাথ বাবু আছেন, রাজাগোপাল বাবু আছেন, দিদি রয়েছেন, একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন আমায়? আমি তো অশিক্ষিত, অর্ধশিক্ষিত, একটা মুখ্যসূক্ষ্ম মানুষ। বিশ্বগুরু উপাধিটা কোন বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়? এই উত্তরটা আমায় দেবেন, আমি জানতে চাইছি যে কোথা থেকে দেওয়া হয় বিশ্বগুরু, কোন বিশ্ববিদ্যালয়? একজন দেখছি ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার নেওয়ার জন্য দৌড়াচ্ছেন, আর এদিকে বিশ্বগুরু ছুটে বেড়াচ্ছেন, তিনি কোথা থেকে দেন? দ্বিতীয় হচ্ছে, শতরূপ বলছে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে। সেটা শতরূপ জানে, শতরূপ উত্তর দেবে। শতরূপের যখন সময় আসবে তখন দেবে। আরেকটা কথা, এই যে অবশ্য নরেন্দ্র মোদীকে সম্বন্ধে সমালোচনা করার আগে কিন্তু ভেবেচিন্তে কথা বলতে হবে। ঈশ্বরের বরপুত্র, নন বায়োলজিক্যাল, একেবারে স্বর্গ থেকে সোজা গুজরাটে ল্যান্ড করেছে, খেয়াল রাখবেন সুমন বাবু। অনেক ধন্যবাদ সমিতদা। এর জবাব, বিশেষ করে বিশ্বগুরু কে নাম দিয়েছে সত্যি আমি জানি না, আমার ফান্ডা খুবই কম। উত্তর তো দেওয়ার বিজেপি প্রতিনিধি নিঃসন্দেহে দেবেন, কিন্তু একদম এর জন্য তরুণ ফিটেস্ট পার্সন, তরুণ উত্তর দেবে। কিন্তু দেখুন, কোকিল যে শুধুমাত্র কাকের বাসায় গিয়ে ডিম পারে তা নয়, কোকিলের চেহারা পাল্টায়, কখনো রাহুল গান্ধী, কখনো নরেন্দ্র মোদী, হতেই পারে ভোট পাখিরা। ভোট পাখি তো একটা বাংলা শব্দই আছে, সেটা কিন্তু একদম বাংলা ভাষাতে আছে এবং জায়গা করে নিয়েছে প্রবণতার জন্য। কিন্তু এইখানে আমরা দ্বিতীয় প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, যে অনুপ্রবেশ ইস্যু। নিঃসন্দেহে অনুপ্রবেশ ইস্যু আজকে প্রধানমন্ত্রী তুলে ধরলেন, কিন্তু সেই অনুপ্রবেশ ইস্যু নিয়েও আমাদের অন্য প্রশ্ন আছে, কিন্তু তার আগে প্রতিবেদন। घुसपैठियों से बंगाल को कौन मुक्त करा सकता है? साथियों, मोदी नहीं,
भाजपा नहीं, आपका एक वोट करा सकता है, आपका एक वोट। 15ই আগস্ট লালকেল্লা থেকে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়েছিলেন, আর এবার রাজ্যে এসে অনুপ্রবেশের ফলে জনবিন্যাস পাল্টে যাওয়ার অভিযোগে সরব হলেন নরেন্দ্র মোদী। বিধানসভা ভোটের আগে যে বিজেপির প্রধান হাতিয়ার হবে অনুপ্রবেশ, তা স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি। पश्चिम बंगाल तो सीमावर्ती राज्य है। जिस प्रकार बॉर्डर के इलाकों में डेमोग्राफी बदली जा रही है, ये पश्चिम बंगाल में सामाजिक संकट भी पैदा कर रहा है। खास तौर पर किसानों से धोखाधड़ी करके उनकी जमीन पर कब्जा किया जा रहा है, आदिवासियों को गुमराह करके उनकी जमीन हड़पी जा रही है। देश ये सहन नहीं कर सकता, इसको रोकना ही होगा। इसलिए इस बार लाल किले से मैंने घुसपैठ के खिलाफ विशेष डेमोग्राफी मिशन की घोषणा की है। जो लोग सिर्फ यहां हमारे लोगों की रोजी रोटी छीनने आए हैं, जो फर्जी तरीके से कागज बनाकर रुक गए हैं, उनको यहां से जाना ही होगा। टीएमसी सरकार को भी यहां से जाना ही होगा। আজ তো আবার প্রকাশ্যে অমিত শাহের উপর অনাস্থা জানিয়ে গেলেন নরেন্দ্র মোদী। কি বলেছেন? ঘুষপেটিয়া বাড়ছে। ঘুষপেটিয়া কি করে বাড়তে পারে? দেশের সীমান্ত যদি অরক্ষিত হয়, সীমান্তের দায়িত্বে কে? বিএসএফ। কোন দপ্তর? স্বরাষ্ট্র দপ্তর। মন্ত্রীকে? অমিত শাহ। বাংলা সীমান্ত নিয়ে যদি দুজন ঢোকে, দুজন, ত্রিপুরা সীমান্ত দিয়ে 20 জন ঢুকছে, কয়েকদিন আগে ধরা পড়েছে রোহিঙ্গা সহ। ডবল ইঞ্জিন সরকার কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন। বাংলাদেশি কথাটা দিল্লির রাজনীতিতে প্রথম উত্থাপন করেছিলেন বাংলার আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অদৃষ্টের এমনই পরিহাস, সেই বাংলার মুখ্যমন্ত্রীকে এখন সে বাংলাদেশি রক্ষা করার জন্য পথে নামার শপথ দিতে হচ্ছে। আজকে বাংলাভাষী বাংলাদেশি এই দুয়ের মধ্যে যে বিভাজন রেখা, সেটাকে মুছে দিতে চাইছে বিজেপি, সেটাকে মুছে দিতে চাইছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও বটে। বিজেপির বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, বিজেপি ধর্মের রাজনীতি করে, সাম্প্রদায়িক বিভেদ উস্কে দিয়ে ভোট আদায় করে। পাল্টা বিরোধীদের বিরুদ্ধে তোষণ বরাবরই বিজেপির প্রধান হাতিয়ার। এই ইস্যুতে তৃণমূলের পাশাপাশি সার্বিক ইন্ডিয়া জোটকে নিশানা করলেন নরেন্দ্র মোদী। भारत सरकार ने घुसपैठियों के खिलाफ इतना बड़ा अभियान चलाया हुआ है, लेकिन साथियों, मुझे हैरानी है कि टीएमसी, कांग्रेस समेत कुछ इंडी अलायंस के राजनीतिक दल तुष्टीकरण के आगे घुटने टेक चुके हैं। ये राजनीतिक दल सत्ता की भूख के लिए घुसपैठ को बढ़ावा दे रहे हैं। যতগুলো উনি অভিযোগ ভিত্তিহীন ভাবে তোলার চেষ্টা করেছেন, প্রত্যেকটা অভিযোগে বিজেপি নিজে অভিযুক্ত। আপনার উত্তর দেয়া যেগুলোর উচিত ছিল, আপনি একটা প্রশ্নেরও উত্তর না দিয়ে আপনি একটি রুটিন বিবৃতির নাটক করে চলে গেলেন। তৃণমূল যখন ভিন রাজ্যে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগকে হাতিয়ার করছে, তখন বিজেপির পাল্টা হাতিয়ার অনুপ্রবেশ। কোন ইস্যু কাকে টেক্কা দেয় তা বোঝা যাবে ভোটের ফলাফলে। এবিপি আনন্দ। দেখুন, একটা সাধারণ পর্যবেক্ষণ দিয়ে আসি। প্রায় 40 মিনিটের প্রধানমন্ত্রীর বক্তৃতা, তার ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই, সেই দিদি শব্দটা জানিয়ে বিতর্ক, সেই দিদি বলা নেই, এমনকি ভাতিজাও বলেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তো নেয়নি। অনেকে এর সঙ্গে জড়িয়ে দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক আক্রমণেও কিন্তু বারবার লক্ষ্য হচ্ছেন অমিত শাহ, কিন্তু নরেন্দ্র মোদী নন। আমি জানি না, এটা পর্যবেক্ষণ, এর রাজনৈতিক ব্যাখ্যা নিশ্চয়ই বিশ্লেষকরা দেবেন। কিন্তু আমার তরুণ জ্যোতির কাছে প্রশ্ন থাকবে অনুপ্রবেশ নিয়ে। অনেকটা অংশ অনুপ্রবেশ নিয়ে
যথার্থই বলেছেন প্রধানমন্ত্রী, যে তিনি বলছেন যে এত সিরিয়াস যে প্রথম বিশ্বের যে দেশগুলোতে অত্যন্ত বেশি রকম রিসোর্স আছে তারাও কিন্তু অনুপ্রবেশের ভার বহন করতে পারছে না, তারাও অনুপ্রবেশকে সমর্থন করে না। ঠিক কথা, একেবারে পরিষ্কার বলেছেন যে এই অনুপ্রবেশকারীরা আমাদের মতো যেসব দেশে লিমিটেড রিসোর্স সেখানে চাকরি, বাসস্থান, রুজি রুটি সমস্ত কিছু কেড়ে নিচ্ছে। ঠিক কথা, কিন্তু পাশাপাশি এই প্রশ্ন তো উঠবে যে অমুসলমান হলে তাদের শরণার্থী বলে যখন টেনে নেওয়া হচ্ছে বুকে, তখনও তো সেই একই ক্ষেত্রে তারাও চাকরি, বাসস্থান আর রুজি রুটি এই ভাগ বসাচ্ছে। সুতরাং ধর্মের ভিত্তিতে যারা আসছে তাদের মধ্যে আমরা ভাগাভাগি করছি না তো? তরুণ কি বলে? প্রথমত সুমনদা, আপনার অনুপ্রবেশ ইস্যুতে বলি, ফার্স্টলি আপনার কোশ্চেনটাই ঠিক নয়। কারণ কেন? অনুপ্রবেশ এবং শরণার্থী, অনুপ্রবেশকারী এবং শরণার্থী এক নয়। যারা শরণার্থী হিসাবে আসছে, যারা এখানে মানে শরণার্থী হিসাবে রিফিউজি স্ট্যাটাস চাইছে, সিএএ তে অ্যাপ্লিকেশন করছে, এই সংজ্ঞাটা তোমায় জানিয়ে রাখি, তুমি ঠিক ভুল আমায় যেটা বলছো না, এই সংজ্ঞাটা মোদী সরকার তৈরি করেছে, যার ফলে এটা আমার প্রশ্ন আছে রেকর্ড থাকবে যে ধর্মের ভিত্তিতে বেআইনিভাবে যারা ঢুকছে তাদের আমরা ডিফারেন্সিয়েট করছি কিনা এবং করছি কেন। এই ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টেও আলোচনা হয়েছিল, সিএ আর ওয়েদার ইজ কনস্টিটিউশনাল নট, সেটা নিয়ে জাজমেন্ট এসছে, সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অ্যাপেল করেছে। ওই প্রশ্নে আর উত্তর দেওয়ার প্রয়োজন আমি আছি বলে মনে করি না। সেকেন্ডলি, যারা অনুপ্রবেশকারী এবং যারা শরণার্থী তারা এক নয়। অনুপ্রবেশকারীদের ট্র্যাক থাকে না। ভারতবর্ষ ইউনাইটেড নেশনসের রিফিউজি রিহ্যাবিলিটেশন ট্রিটির অন্তর্গত নয়। ভারতবর্ষ অ্যাজ পার ল ডিউটি বাউন্ড নয় রাখার জন্য। আমি কুণালদার সাথে একমত হতে পারতাম, আমিও একসাথে আজকে এখান থেকে বলতাম যে অমিত শাহ মহাশয়ের পদত্যাগ চাই, যদি পশ্চিমবঙ্গ সরকার ফেন্সিংয়ের জন্য ল্যান্ড দিয়ে দিত। একদম কুণাল ঘোষ ঠিক বলেছেন যে অন্য রাজ্য থেকে অনুপ্রবেশ হচ্ছে। উনি বললেন না, ত্রিপুরা থেকে 20 জন রোহিঙ্গা ঢুকতে গিয়ে ধরা পড়ে গেছে। ফ্যাক্ট হচ্ছে অন্য রাজ্য থেকে যখন অনুপ্রবেশ হচ্ছে তারা ধরা পড়ছে। পশ্চিমবঙ্গে যখন অনুপ্রবেশ হচ্ছে তখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশের ক্ষেত্রে তারা ভোটার কার্ড পাচ্ছে, তারা আধার কার্ড পাচ্ছে, তারা 100 দিনের কাজ পাচ্ছে, তারা অন্যান্য কাজ পাচ্ছে। এর ফলে তারা খালি পশ্চিমবঙ্গের হিন্দুদের না, যেই মুসলমানরা 1947 সালে আমাদের আলাদা দেশ চাই বলে অন্য দেশে চলে যায়নি, এই দেশটাকে ভালোবেসে থেকে গেছিল, তাদেরও কিন্তু ক্ষতি হচ্ছে। একটা কথা দাদা বোয়াদাক্ষণি বলছিলেন যে প্রচুর টাকা নাকি পাওনা টাওনা আছে, সেটা দিয়ে আমার মনে পড়লো সুমনদা, আপনার কাছে আমি বেশ কয়েক কোটি টাকা পাই, আপনি কবে দেবেন আমাকে? আপনি যদি বলি আজকে আপনার কাছে কয়েক কোটি টাকা পাই, আপনি ফার্স্ট কি প্রশ্ন করবেন আমাকে? হিসাব দাও, রাইট? আমি যদি বলি সুমনদা আপনার কাছে আমি টাকা পাই, আপনি বলবেন হিসাব দাও। সেম হচ্ছে হিসাব দাও। যদি 1.82 লাখ crore যেটা হিসাব বুয়াদা বললো কোত্থেকে হিসাব আসলো আমি জানি না, তার হিসাব দিক। আচ্ছা, যদি টাকা যদি বন্ধ করে দেয়, বন্ধ করলে আর্টিকেল 133 অফ দ্য কনস্টিটিউশন অনুযায়ী রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করতে পারে। করবে না কেন? কেন করছে না? সুপ্রিম কোর্টে গেলেও হিসাব দিতে হবে। সম্প্রতি কলকাতা হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে, আপনি জানেন, বলেছেন যে 100 দিনের কাজের ক্ষেত্রে নতুনভাবে চালু হোক, কোনো অসুবিধা নেই। সেই অর্ডারটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। পরিষ্কার কেন্দ্র সরকার বলেছে আগের হিসাব না দিলে সাবসিকুয়েন্ট গ্রান্ট রিলিজ করা যাবে না অ্যাজ পার অ্যাক্ট। ঠিক তরুণ, কিন্তু আমি বলছি 100 দিনের কাজের সবার, আমি বারবার বলেছি এবং কোর্টেও মাননীয় বিচারপতিরা বারবার বলেছেন যে দুর্নীতির জন্য সবার টাকা বন্ধ করা যায় না, এমনকি একজন সাধারণ মানুষ যিনি কাজ করেছেন তার টাকা বন্ধ করা যায় না। আমি বলছি ভিকটিম কারা হলো? সাধারণ মানুষ। টাকাটা কার? টাকাটা চুরির দায়, ঠিক দেখো তো, তুমি দেখো টাকা না, নিয়োগ দুর্নীতিতে চাকরির ক্ষেত্রে কার পাপে কে বলি হলো, এখানেও তাই। সুমনদা টাকাটা দুর্নীতি করলো কারা আর বলি হলো কারা? সাধারণ মানুষ। টাকা ফ্যাক্ট, এরা মানুষও জানে এটা নরেন্দ্র মোদী মহাশয়ের টাকা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়, সাধারণ মানুষের টাকা। ট্যাক্সের টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে, সাধারণ মানুষরা পাবে। সেই টাকাটা কোনো তৃণমূল নেতার বাবার টাকা নয় যে তারা নিজেদের মনে করে নিয়ে নেবে। টাকার হিসাব দিয়ে দিক। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় হিসাব দিক, টাকা পেয়েছে, কোথায় হয়েছে, আমরা যাবো আন্দোলন করতে। আর শেষ একটা কথা বলছি, অনেক বাংলা বাঙালি নিয়ে কথা হলো, ডোকরা শিল্প, তারপর হচ্ছে বাঁকুড়ার 10 অবতার তাস, তারপর বাংলার শিল্প, বালুচরি, মানে বিভিন্ন বস্তুকে বিশ্ব দরবারে নিয়ে গেছে এই সেন্ট্রাল গভর্নমেন্ট। বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্ট্যাটাস দিয়েছে এই সরকার রুল পরিবর্তন করে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন ইউপিএর সাথে ছিল, তখন করতে পারেননি।
এই সরকার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রেলওয়ে বাজেট থ্রাইস করেছে, এই সরকার ন্যাশনাল হাইওয়ে বাজেট থ্রাইস করেছে, সবকটা স্টেট বেনিফিট পাচ্ছে, আমরা পাচ্ছি না। পশ্চিমবঙ্গ যেখানে আমার শিল্পে এক নম্বর হতে পারত, পশ্চিমবঙ্গ যেখানে আমার ট্যুরিজমের কোন রাজ্য আছে বলুন তো যার তুষারাবৃত পাহাড় আছে, সমুদ্র আছে, ম্যানগ্রোভ আছে? আমার রাজ্য ছাড়া। আমার রাজ্য ট্যুরিজমে প্রথম হতে পারত, দুঃখের বিষয় আমার রাজ্য শুধুমাত্র পলিটিক্যাল ভায়োলেন্সে প্রথম হয়ে থেকে যায়। এবং লাস্ট আমি এটাই বলেই শেষ করবো সুমনদা, পশ্চিমবঙ্গে ওই বাঁচতে চাই তাই বিজেপি চাই। পশ্চিমবঙ্গের পরিবর্তন 2011 সালে যে স্বপ্নের ফেরিওয়ালি এসেছিল, স্বপ্নের ফেরিওয়ালি এসে বললে অনেক কিছু করে দেবো, আলটিমেটলি তারা কোটিপতি হলেন, মুখ্যমন্ত্রীর পরিবার কোটিপতি হলো, সাধারণ মানুষের কিছু হলো না। মুখ্যমন্ত্রীর পরিবারের একজন সমাজসেবী কয়েক কোটি টাকার মালিক হয়ে গেলেন সমাজসেবা করে, মানুষ গরিব হলো, মানুষের কাজ গেল, 100 দিনের কাজ হলো। শেষ হয়েছে বলা না? হ্যাঁ, ভারতবর্ষের মানুষ তো পশ্চিমবাংলায় যে পরিবর্তন করবে, তার কারণ মোদী সাহেবের এত উন্নয়ন সারা ভারতবর্ষে 22টা রাজ্যে। এক মিনিট, 22টা রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের পরিণাম কি হয়েছে? কি পরিণাম হয়েছে ভারতবর্ষের মানুষ দেখছে। কি পরিণাম হয়েছে? আরে তোমার মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা কোথায় আছে? তার বাড়িতে গিয়ে 100 দিনের কাজে প্রথম, তার মানে কি? কিন্তু দেখুন, 100 দিনের কথা হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন খুব পরিষ্কার। আমি পরিষ্কার মনে করি যে অবশ্যই আমি সমীরদাকে বললাম 100 দিনের কাজে তো দুর্নীতি হয়েছে, রাজ্য সরকারই, এমনকি রাজ্যের শাসক দলও মেনেছে, কিন্তু পাশাপাশি টাকা বন্ধ নিয়ে কেন প্রশ্নটা করছি? তার কারণ 100 দিনের কাজে ভুয়ো জব কার্ডের সংখ্যা জানতে চেয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে প্রশ্ন করেছিলেন তৃণমূলের এক সাংসদ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি একেবারে ফ্লোরে দাঁড়িয়ে যে পরিসংখ্যান দিয়েছেন, তাতে 2022-23 অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল হয়েছে 2,99,354টা জব কার্ড, যেখানে বাতিল হয়েছে বাংলায় 5,266টা জব কার্ড। আমার প্রশ্ন খুব পরিষ্কার, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের 100 দিনের টাকা কি বন্ধ হয়েছে? এটা যদি হতো আমি সত্যি সত্যি তরুণের যুক্তি মনে নিতাম যে যথার্থ, একদম ন্যায্য বিচার হয়েছে, কিন্তু উত্তরপ্রদেশে তো হয়নি। দুর্নীতিতে অন্তত 100 দিনের কাজে বাংলার অনেকটা ওপরে কিন্তু উত্তরপ্রদেশ আছে। কিন্তু খুব ইন্টারেস্টিং আরেকটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে কারুর পিতৃদেবের টাকা কিনা। আমার মনে আছে, কোনো ভ্যালু জাজমেন্ট আমি দিচ্ছি না, কিন্তু একবার ময়দানে বিজেপির একটি বিরাট সভা, তখন অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী, প্রমোদ মহাজন তিনি এসে কিসি কা বাপ কা পয়সা হ্যায় ক্যা এই শব্দবন্ধ উল্লেখ করায় একেবারে বাঙালি ভদ্র সমাজে হইচই পড়ে গেছিল যে পিতৃদেবের টাকা, বাবার টাকা কিনা এই কথা প্রকাশ্যে বলা যায়। আমি বলছি এখন কিন্তু রাজনীতির ভাষা, রাজনীতির প্রকাশভঙ্গি অনেকটাই এই জায়গায় নেমে এসছে। আবার বলছি ভ্যালু জাজমেন্ট দেবো না, কিন্তু পাশাপাশি সমীরদাকে আমি অনুব্রত মনে করিয়ে দেব, তারও আরেকটু আগে গেলে অনিল বসু মনে করিয়ে দিতে পারতাম। এখন অজস্র, এমনকি মালদার মহিলা তৃণমূল নেত্রী, তার বক্তব্য শুনে তো মানে আমি বলছি কটা বিপ দেব সাবিত্রী মিত্রের কথায় আমি তো মনে করতে পারছি না। চাইছিলেন যে কথাগুলো এখানে উঠে আসুক, তৃণমূলের নেতাগুলোর নাম উঠে আসুক, সেই কারণে উনি বলটা পাঠিয়েছিলেন। রাজনৈতিক বুদ্ধিমত্তা সেই জন্য শূন্য থেকে মহাশূন্য। সুতরাং উনি চাইছিলেন যে একেবারে সোজা শতরূপকে চুপ করতে বাংলার মানুষ নাকি নির্দেশ দিয়েছে, কিন্তু এখানে শতরূপকে সরব হওয়ার জন্য পরবর্তী বক্তা শতরূপ ঘোষ। তার আগে দেখাবো যে বাঁচতে চাই বিজেপি তাই, একেবারে নতুন স্লোগান নরেন্দ্র মোদীর গলায়, দেখুন। बंगाल के हर कोने में एक ही मंत्र, एक ही नारा गूंजता रहना चाहिए, बांचते चाय बीजेपी ताई। 26 বিধানসভা ভোট হতে বাকি আর মাত্র কয়েকটা মাস। এই আবহে 4 মাসের মধ্যে তৃতীয়বার রাজ্যে এসে নরেন্দ্র মোদী একদিকে যেমন তৃণমূলের বিরুদ্ধে ধারালো আক্রমণ শানালেন, অন্যদিকে তেমন নিজের বক্তব্যের ছত্রে ছত্রে বিজেপিকে তৃণমূলের বিকল্প হিসেবে তুলে ধরার পুরোদস্তুর চেষ্টাও করলেন। নরেন্দ্র মোদী বারবার আসল পরিবর্তনের ডাক যেমন দিলেন, তেমন এটাও বোঝানোর চেষ্টা করলেন আসল পরিবর্তন বলতে তিনি ঠিক কি বোঝাতে চাইছেন। बंगाल को चाहिए सच्चा परिवर्तन, আসল परिवर्तन, परिवर्तन जो नारे में नहीं काम में दिखे, परिवर्तन जो उद्योग लगाए,
घर के बेटे बेटी को बंगाल में ही नौकरी दे, परिवर्तन जो बेटियों को सुरक्षा दे, मकान और दुकान को जलने से बचाए, परिवर्तन जो किसान को सुविधा दे, फसल का सही दाम दे और भ्रष्टाचारी सरकार में नहीं जेल में होंगे। और ये सच्चा परिवर्तन सिर्फ और सिर्फ भाजपा ही ला सकती है। নরেন্দ্র মোদীর মঞ্চে থাকা লোকের ভিডিওটা একটু দেখে নি। দুর্নীতি নিয়ে বলছেন, মনে রাখবেন নরেন্দ্র মোদী যখন দুর্নীতি নিয়ে বলছেন তখন তার পাশে যিনি বসে আছেন তার বিরুদ্ধেই বিজেপি দুর্নীতির অভিযোগ এনেছে, তাকে গ্রেফতারের দাবি করেছে এবং তারপরে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদী। বাম জমানা শেষের দিকে রাজ্য রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল একটা স্লোগান, পরিবর্তন চাই। ১.৫ দশক পর রাজ্যে এসে একটা নতুন স্লোগান তুললেন নরেন্দ্র মোদী, বাঁচতে চাই। बंगाल के घर घर में हमें एक बात पहुंचानी है, बंगाल के हर कोने से एक ही आवाज आनी चाहिए, बाँचते चाय बीजेपी ताई। यही बंगाल की असली पुकार है, यही बंगाल का भविष्य है। বাংলায় উনি যতবার আসবেন তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে। নরেন্দ্র মোদী আজকে লিখে রেখে দিন, চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চলেছেন এবং রেকর্ড, আন্ডারলাইন করে রাখুন, রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার হবে, যেখানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৪ বছরের বাম জমানা শেষে ২০১১তে এক পরিবর্তন দেখেছিল রাজ্য। ২০২৬-এ কি হবে? আবার পরিবর্তন, নাকি আবার তৃণমূল, নাকি চমক দেবে সিপিএম কংগ্রেস? সমীরণ পাল, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। দেখুন, আমি শতরূপের কাছে যাওয়ার আগে আর একটা ছোট্ট অংশ প্লে করব, যেখানে নরেন্দ্র মোদী বলছেন যে আগে কংগ্রেস বামেদের শাসন ছিল, তার থেকেও খারাপ তৃণমূলের শাসন। আমি এই তুলনামূলক বিশ্লেষণে আসবো শতরূপকে দিয়ে, কিন্তু তার আগে কি বলেছেন প্রধানমন্ত্রী। पश्चिम बंगाल ने आजादी के बाद पहले कांग्रेस और फिर लेफ्ट का लंबा दौर देखा है। इसके बाद 15 साल पहले पश्चिम बंगाल के आप लोगों ने परिवर्तन का फैसला लिया था। आप लोगों ने मां, माटी, मानुष के नारे पर भरोसा किया था, लेकिन हालात पहले से भी ज्यादा खराब हो गए। আমি বলছি এটা শতরূপ সার্টিফিকেট কি যে আগের তুলনায় আরও খারাপ হয়েছে তৃণমূল? তার মানে কংগ্রেস এবং বামেদের শাসন নরেন্দ্র মোদী এই সময়ের থেকে নিঃসন্দেহে ভালো বলে বলছেন। হ্যাঁ, ঠিক আছে, ভগবান অন্য ভালো করুক। কিন্তু আমি প্রথম থেকে যেটা বলি, হচ্ছে সমীরদা বুয়াদাকে আমি অত্যন্ত সম্মান করি। উনি বললেন যে বাংলার মানুষ আমাকে চুপ করে থাকতে বলেছেন। তার কারণ যদি এইটা হয়ে থাকে যে আমরা 3বার ভোটে হেরেছি, তাহলে বুয়াদা আপনারা তার আগে বাংলার মানুষের প্রায় 7বার ভোটে হেরেছেন। বাংলার মানুষ আপনাদেরকে 7 জন্ম চুপ করে থাকার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা মুখ খুলতে গেলে চোরেদের দল এবং তাদের প্রতিনিধির যদি গায়ে জ্বালা ধরে, তাহলে আমরা আরও বেশি করে মুখ খোলার উৎসাহ পাই। এবার আসছি আজকের আলোচনায়। দেখো, আজকে আমার মোদির স্পিচটাকে অতটা ভালো লাগেনি। এর চেয়ে ভালো লেগেছিল এর আগের বার যখন উনি এসেছিলেন মেট্রোর আর একটা ফেজের উদ্বোধন করতে। তখন উনি বলেছিলেন যে আমি যখন ছোট ছিলাম কলকাতায় যেরকমভাবে অপু দুর্গা রেল দেখতে যেত, আমি কলকাতায় মেট্রো দেখতে আসতাম। এবং ওনার জন্ম 1950 সালে, আর কলকাতায় মেট্রো চালু হয়েছিল 1934 সালে। তো 1984 সালে, হ্যাঁ, মানে ওনার সরি আমি 34 বছর বয়সে। তা 34 বছর বয়সী ছোট্ট নরেন্দ্র মোদী অপু দুর্গার মতো কাশফুলের বোন দিয়ে ট্রেন দেখতে আসতো। আমার ওইটা বেশি ভালো লেগেছিল। আজ এবারটা অতটা জমলো না। কিন্তু আমি একটা কথা এখানে বলি, আমি একটা বই থেকে আপনাদেরকে কয়েকটা লাইন পড়ে শোনাই।
এর সঙ্গে আছে বিজেপির কৌশল। বাম কংগ্রেস জোটকে ঠেকাতে বিজেপি চাইবে ভোট কেটে তৃণমূলকেই ক্ষমতায় রাখতে। 1996 মডেলে ভোট ভাগ হয়ে যাবে, বিজেপি 10% ধরে রাখলেই খেলা শেষ। মমতাকে আক্রমণ বাড়িয়ে, এই যে প্রশ্ন করছিলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, দিদি দিদি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়, মমতাকে আক্রমণ বাড়িয়ে বিজেপি একদিকে বিরোধী ভোট ভাঙবে, অন্যদিকে সংখ্যালঘু ভোট কৌশলে বাম কংগ্রেসের দিকে যেতে না দিয়ে মমতার দিকেই ঠেলে দেওয়া হবে। 647 নম্বর পাতা, বইটার নাম হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, বন্দির ডায়েরি, কুণাল ঘোষের লেখা বই। 647 নম্বর পাতা। আজ থেকে অনেক বছর আগে গুরুদেব লোক লিখে দিয়ে গেছেন যে বিধানসভা ভোট আসলে প্রত্যেক বছর বাংলায় কী হবে, ও বছরের পর বছরের অ্যাকশন রিপ্লে দেখবেন যতদিন মোদি আর মমতা আছেন। 3 নম্বর কথায় আমি আসি, মোদির আজকের বক্তৃতার যেটা উনি বললেন না, 2014 সাল হিসেবে এটা ভালোই ছিল বক্তৃতাটা, 2025 সালে না এই কথাগুলো আর খাটে না, যখন উনি বলেন যে তৃণমূলের দুর্নীতি ইত্যাদি। আমি বুয়াদার সঙ্গে একমত, দুর্নীতি তৃণমূলের যতগুলো দুর্নীতি, সারদা থেকে শুরু করে, নারদা থেকে শুরু করে, চিট ফান্ড, চাকরি চুরি, একটা দুর্নীতি দেখাতে পারবে না যার কোনো না কোনো এক বা একাধিক প্রধান অভিযুক্ত পরবর্তীকালে বিজেপিতে যোগ দিয়ে মোদির পাশে বসে থাকেনি, একটা দুর্নীতি দেখাতে পারবে না, স্টার্টিং ফ্রম সারদা তো চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, কয়লা চুরি। দ্বিতীয় কথা, ধরো আমি দেখছিলাম আনন্দবাজারের রিপোর্ট এই কদিন আগে, 2019 সালে লোকসভা ভোটের আগে প্রচারে এসে অমিত শাহ বলেছিলেন আমরা এইবার ক্ষমতায় আসলে 90 দিনের মধ্যে সারদার কনভিকশন করাবে সিবিআই, 90 দিনের মধ্যে। কি দেখলাম কদিন আগে সুদীপ্ত সেনা, দেবযানীর নামে 3টে মামলা থেকে তারা খালাস হয়ে গেল। ওই 3টে অবশ্য কলকাতা পুলিশের করা মামলা, কিন্তু তখন দেখা গেল যে মূল 6টা মামলা যে 6টা নিয়েছে সিবিআই, একটাতেও ফাইনাল চার্জশিট হয়নি। 90 দিন বলেছিল, 19-এর লোকসভা ভোট হয়, 24-এর লোকসভা ভোট হয়, আর 101 বছর হয়ে গেল। সুতরাং আমি বলছি এই কথাগুলো না আজকে আর এই 2014 সালে এগুলো ঠিক ছিল, ডবল ইঞ্জিন সরকার হবে, দু হাতে লাড্ডু, কোমরে দড়ি পরিয়ে এই করবো, হ্যান করবো, ত্যান করবো, তখন শুনেছিল কিছু লোক হাততালি দিয়েছিল, ঠিক আছে। কিন্তু আজকে একজন বিজেপি সমর্থক এটা জানেন যে মোদি অমিত শাহ আমলে সিবিআইয়ের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অসুবিধা হবে না। কিন্তু বিজেপি যদি সত্যি চাইতো তৃণমূলের যা পাপ আছে, ওদের 72 ঘন্টা লাগতো গোটা দলটাকে লক স্টক অ্যান্ড ব্যারেল জেলে ঢোকাতে, ওদের 72 ঘন্টা বেশি সময় লাগতো না। কেন্দ্র সরকার, খালি বিজেপি বলে বলছি না, খালি যদি সিবিআই ইডি দেশের আইন মেনে দেশের কাজটুকু করতো, তাহলে 72 ঘন্টা লাগতো না গোটা দলটাকে জেলে ঢোকাতে। আমার পরের কথা, অনুপ্রবেশ। আচ্ছা, আমি তাহলে ধরে নেব এখন বিরোধীরা বলছে যে এই পুরনো কেস ইত্যাদি, সেই জন্যই এই বিলটাকে নিয়ে আসা। আমি সেটাতেও আসলে তার আগে জাস্ট অনুপ্রবেশের কথাটা বলে নিই। অনুপ্রবেশ, আচ্ছা আমরা কি তাহলে ধরে নেব যে যেহেতু বিজেপি এখন ক্ষমতায় নেই, সেহেতু ইচ্ছে করে মোদীর সরকার, অমিত শাহ বাংলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করাচ্ছে? কেননা আজকে বিজেপি রাজ্যে ক্ষমতায় নেই বলে বাংলায় তো সিভিক ভলেন্টিয়াররা বর্ডার পাহারা দিচ্ছে না, দিচ্ছে তো কেন্দ্রের সরকারের বিএসএফ। তাহলে কি আজকে অনুপ্রবেশটা ইচ্ছে করে ঘটনা হচ্ছে? আমি সুমনদা দেখো, এখানে আমাদের তৃণমূলকে কি কাউকে সমর্থন করার, কাউকে বিরোধিতা করার প্রশ্ন না, একটা বেসিক টেকনিক্যাল জায়গা যে অনুপ্রবেশ যদি কোথাও হয়, তরুণ জ্যোতির কথা একদম ঠিক, পশ্চিমবাংলায় টাকা দিয়ে পাওয়া যায় না এমন জিনিসটাই 5 মিনিট লাগছে বেআইনি ডকুমেন্ট বার করতে। কিন্তু কথাটা হচ্ছে এই যে অনুপ্রবেশ হচ্ছে দুভাবে হয়, হয় কেউ চোরাপথে বর্ডার পার করছে, অথবা ভিসা নিয়ে ভারতে আসছে অন্য কোনো কাজে, মেডিকেল ভিসা হোক, স্টুডেন্ট ভিসা হোক, কিন্তু তারা সময়ের পরে ভিসা এক্সপায়ার করার পরে দেশ থেকে চলে যাচ্ছে না। উভয় ক্ষেত্রেই একটা ক্ষেত্রে দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের, আর একটা ক্ষেত্রে দায়িত্ব বিদেশ মন্ত্রকের, উভয় ক্ষেত্রেই কেন্দ্রের সরকারের দায়িত্ব। যাদের এর জন্য লজ্জিত হওয়ার কথা, তারাই এটাকে নিয়ে সবচেয়ে বেশি ভাষণ দিচ্ছে। এবার তুমি যে কথাটা বললে মন্ত্রী এবং চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টারদের নিয়ে বিল, সুমনদা আমার পার্টি এই দেশকে আজ অব্দি 9 জন মুখ্যমন্ত্রী দিয়েছেন, কোনো প্রধানমন্ত্রী দিতে পারিনি, 9 জন মুখ্যমন্ত্রী এই দেশকে আমরা দিয়েছি। তাদের একজনের বিরুদ্ধে এক রাতের জন্য দুর্নীতির দায়ে জেল খাটা ছেড়ে দাও, একজনের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগও আমাদের অতি বড় শত্রু করতে পারেননি যে সিপিএম এর মন্ত্রীরা যাই হোক কি মুখ্যমন্ত্রীরা তারা করাপ্টেড। কিন্তু কথাটা আজকে আমরা এই বিলটার বিরোধিতা কেন করছি? এই যে মোদি বলছেন যে যদি মানে 1 রাত জেলে থাকে, কি না 50 ঘন্টা জেলে থাকে সরকারি কর্মচারী, চাকরি চলে যায় অফিসারের। দাদা আপনার অমিত শাহ 3 মাস 3 দিন জেলে ছিল 2010 সালের 25শে জুলাই থেকে 93 দিন 2010 সালের পার্লামেন্টে উনি বলেছেন 83 হতে পারে, তাহলে তার আগে বোধহয় পুলিশ কাস্টাডিতে ছিল। তাহলে 2000 আমি ডেট বলছি 25শে জুলাই থেকে 29শে অক্টোবর। কেমন আপনার অমিত শাহ 3 মাস 3 দিন জেলে ছিলেন। প্রশ্নটা হচ্ছে সুমনদা, এইটা মিথ্যে নয় আমাদের দেশে যে এজেন্সিকে কেন্দ্রের সরকার তার পলিটিক্যাল ভেন্ডাটায় ব্যবহার করে, এবং তার জন্য আমি খালি বিজেপিকে দায়ী করব না। এটা ঘটনা কংগ্রেস আমলেও কেস্ট প্যারেড বলেছিল সুপ্রিম কোর্ট সিবিআইকে, কেস্ট প্যারেড। এইটা প্রমাণিত আমাদের দেশে স্বাধীনতার এত বছর পরে যে যার হাতে যখন ক্ষমতা গেছে, রাজনৈতিক ক্ষমতা, কেন পশ্চিমবাংলায় আমরা দেখিনি। কিন্তু একটা তফাৎ আছে, সদরূপ একটা তফাৎ আছে, সেটা হচ্ছে পদত্যাগ করে জেলে গেছেন, ঠিক যেমন হেমন্ত সোরেন গেছেন। কেজরিওয়ালে, অমিত শাহ কেজরিওয়ালের মতো কিন্তু একেবারে জেলের ভেতর থেকে রাজ্য চালানো কোনোদিন হয়নি। না না, একদম নেই। কিন্তু কথাটা হচ্ছে তারা আবার সেই মামলায় অ্যাকুইটেড না হয়ে ফিরে এসে আবার মন্ত্রিত্বও সামলেছে, পরে দেশের মন্ত্রী হয়েছে। সুতরাং এই সবকিছু হয়েছে। সুতরাং এটা নৈতিকতা, মানে একমাত্র নৈতিকতার জন্য পদত্যাগ করেছেন লালকৃষ্ণ আদবানি। লালকৃষ্ণ আদবানি তো করেছেন যে করাপশন, যাই হোক সেটা অন্য, সোনিয়া গান্ধীও করেছেন অফিস অফ প্রফিট বিতর্কে, সেগুলো অন্য কথা। কিন্তু আমি বলছি মোদি যে কথাটা বলছেন যে টেকনিক্যালিটির প্রশ্ন, জেলে আপনার 2 নম্বর লোক গেছে আপনার
ক্যাবিনেটে, এবং এটা ঘটনা যে আমাদের দেশে এজেন্সিকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়। আর আমার বুয়াদার একটা কথায় আমার জাস্ট শেষ একটা উত্তর, বুয়াদার কথা ঠিক যে কাদের টাকা আটকে আছে, গরিব মানুষের টাকা, ঠিক কথা। বুয়াদা, আপনারা যে টাকাগুলো চুরি করেছেন সেগুলো কাদের টাকা? কোন টাটা বিড়লার গোয়েঙ্কার টাকা? ওগুলোও গরিব মানুষের টাকা, বছরের পর বছর চুরি করেছেন। আজকে তুমি যে কোর্টের রায়ের কথা বললে, যে বাংলায় কোর্টের রায় 100 দিনের কাজ আবার চালু হয়েছে, আমরা বলি তোমাকে মনে করাই সুমনদা, এখানে আজও বাংলার 4টে জেলায় 100 দিনের কাজ শুরু হয়নি, এবং কোর্টের রায় বলা আছে ওই 4টে জেলায় শুরু হবে না, মালদা, পূর্ব বর্ধমান, দার্জিলিং এবং হুগলি। কেননা সেখানে প্রমাণিত দুর্নীতি, সরকার জামিন মানে জরিমানা পর্যন্ত দিয়েছে। 138 অ্যামেন্ডমেন্ট নিয়ে আমার পরিষ্কার কথা দেখো, যে প্রশ্নটা এসছে, এমএলএ বা এমপি বা মন্ত্রী তারা কি পাবলিক সার্ভেন্ট, রাইট? জনগণের চাকর, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক বা যে কোনো মন্ত্রী। তাই যদি হয় সরকারি কর্মচারী, যে কথা আছে 50 ঘন্টা বলেছে, 48 আওয়ার্স, 48 আওয়ার্স যদি জেলে থাকেন তার সাসপেনশন হবে, কোয়াইট নর্মাল। আসল ব্যাপার, আমাদের সংবিধানের রচয়িতারা ভাবেননি যে আমাদের ভারতবর্ষে অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন নির্লজ্জ ব্যক্তি আসবেন, অমিত শাহ জেলে মানে জেল যাত্রার আগে পদত্যাগ করে গেছিলেন, আসে না। সেকেন্ড আসছে, থামুন না একটু মশাই, সেকেন্ড হচ্ছে শতরূপদা এতগুলো কথা বললেন, হ্যাঁ বিজেপি জেলে পাঠাতে পারতো, বিজেপি জেলে পাঠাতে পারেনি বলে কি ইন্ডিয়া অ্যালায়েন্স হয়েছে? আচ্ছা, শতরূপদাকে দায়িত্ব নিতে হবে না, কারণ সিপিআই এর ডি রাজা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন ডাকা হয় তখন ডি রাজা একটা চেয়ার ফাঁকা রেখে বলে ইট ইজ পলিটিক্যাল ভেন্ডেটা। তো ইন্ডিয়া অ্যালায়েন্সটা কি জিনিস দাদা? যদি এত আপত্তি থাকে ইন্ডিয়া অ্যালায়েন্সে তোমরা আছো কেন? সমিতদা, এত নীতিকথা শোনালেন, আইনের ব্যাখ্যা দিলেন, আপনি আইনজীবী, তাহলে অজিত পাওয়ারের 70,000 কোটি টাকার সময় চাকরি পিসিংটা পরে কি করে? আমাদের ভাই ওয়াশিং মেশিন নেই দাদা, দুটো বিরাট সাইজের ওয়াশিং মেশিন, কিন্তু কোনটা টপ লোডিং আর কোনটা ফ্রন্ট লোডিং সেটা হচ্ছে প্রশ্ন। হেমন্ত বিশ্ব শর্মা যার জেলে থাকার কথা, মুখ্যমন্ত্রী এই উত্তরটা মানস ভুঁইয়ার ওয়াশিং মেশিনটা কি ছিল? হাত বাড়িয়ে টাকা নিচ্ছে, মানস ভুঁইয়ার কথাটা জিজ্ঞেস করছি, মানস ভুঁইয়ার কথাটা, বিচারক হতবাক হয়ে গেছিলেন যে আগের শুনানিতে এসে আপনারা মানস ভুঁইয়ার সম্পর্কে এই অভিযোগ, তারপরে অভিযোগ ড্রপ হয়ে গেল। চক্রবর্তী বলছেন বিজেপি থেকে শিক্ষা নিয়ে তৃণমূল পথ চলছে। দুটো কথা বলি, কিন্তু আমার ভালো লেগেছে যে কুণাল ঘোষের বই কোট করছে শতরূপ। কুণাল ঘোষের বই তো আমরাই কোট করব, কুণাল ঘোষের বই তোর বাড়ির লোকেরা কোন আসবাবের পায়া ছোট হয়ে গেলে তবে কাটি দেওয়া যাবে। আমাকে এবার একটু থামুন না, আমরা বিশ্বগুরুর পথে চলছি। এবার কি কথা শুনি আজ মন্ত্রী কুণাল ঘোষের বাড়িতে তো কোনো ফার্নিচারের পায়া ছোট হয়ে গেলে বই তলায় কাটি দেওয়ার জন্য ডাকা হয়, পড়ি তো খালি আমরাই। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখুন, তরুণ জ্যোতি যেটা বললো যে এমএলএ এমপিরা পাবলিক সার্ভেন্ট, সবকিছু ঠিক, কিন্তু খালি তো বিরোধী এমএলএ এমপিরা নয়, কি মুখ্যমন্ত্রীরা নয়, শাসক দলের এমএলএ এমপি মুখ্যমন্ত্রীরাও তো পাবলিক সার্ভেন্ট। আমি বলছি ধরুন অজিত পাওয়ারের যে কথাটা বারবার উঠছে, 2024 সালে অজিত পাওয়ার এইবার যখন ডেপুটি সিএম হলো, যেদিন সিএম হলো 24 ঘন্টার মধ্যে ওর 1000 কোটি টাকার সম্পত্তিকে ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হলো। সেটাও বড় কথা নয়, তোমাদের মনে করাই, এক রাতের জন্য অজিত পাওয়ারের সঙ্গে বিজেপির জোট হয়ে গভর্নমেন্ট তৈরি হয়েছিল যখন প্রথম বললো, এক রাতের জন্য কি খেলা হলো, মাঝরাত্রিবেলা গভর্নরকে ঘুম থেকে তুলে সরকার তৈরি করা হলো, কয়েক ঘন্টার মধ্যে 4:10 হলো 3টে মামলা অজিত পাওয়ারের নামে তক্ষুনি ক্লোজ করে দেওয়া হলো। সেদিন বিকেলবেলা গভর্নরই তো উপরাষ্ট্রপতি পদে প্রার্থী, আমার সুবিধা তো আপনাকে চাইনি, তবু করলেন, ধন্যবাদ। তারপরে কি হলো, তার কয়েক ঘন্টার মধ্যে অজিত পাওয়ার আবার শরদ পাওয়ারের কাছে ফিরে গিয়ে আবার আগেকাও ফিরে গেল। সুতরাং আমি বলছি, দেখুন আজকে না এই কথাটা শুনতে কার খারাপ লাগে বলুন তো? কোনো মুখ্যমন্ত্রী যদি জেল হয় তাহলে তাকে সরে যেতে হবে, কথাটা তো শুনতে তো খারাপ লাগে না, সত্যি কথা। কিন্তু যদি আজকে আমাদের এত বছরের অভিজ্ঞতা না থাকতো যে যার হাতে সরকার তার জন্য একরকম নিয়ম, যার হাতে সরকার নেই তার জন্য আরেকরকম নিয়ম, তাহলে আজকে প্রশ্ন আমি আসবো। কিন্তু হ্যাঁ, এই বিলের প্রথমটাকে প্রধানমন্ত্রী, তারপর কারা ইউনিয়ন মিনিস্টার্স, রাইট? আচ্ছা, আমি সব বুঝলাম, কিন্তু আমি বলছি কেন্দ্রের এজেন্সির ক্ষমতা নেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করার, সেরকম রাজ্যের এজেন্সি সিআইডি বা কোনো রাজ্যের পুলিশের ক্ষমতা আছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিষয়ে তদন্ত করার। এবার যেহেতু কেন্দ্রীয় এজেন্সি, সেহেতু একটা আমরা একটু খোলা মনে আলোচনা করি। এখানে একটা সিচুয়েশন, আমি একটা খোলা মনে
আলোচনা করি, আমরা ভারতে আজকে উই ক্যান ইমাজিন আ সিচুয়েশন যেখানে কোনো একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে সিবিআই কি ইডি অ্যারেস্ট করছে। তুমি কি এরকম কোনো পরিস্থিতি কল্পনা করতে পারছো যেখানে কোনো রাজ্যের পুলিশের হাবিলদারকে দেশের প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করছে? না, আমি কথা কাইন্ডলি শেষ করে নিই, কথা হারিয়ে যাবে, আমি কাইন্ডলি শেষ করে নিই। আমি বলছি এটা বলতে খুব ভালো লাগে যে হ্যাঁ, প্রধানমন্ত্রীও তো অ্যারেস্ট হলে তাকে পথ ছেড়ে দিতে হবে, কিন্তু এটা ঘটনা আমাদের ভারতবর্ষে কোনো এজেন্সি নেই, না কেন্দ্রের কোনো এজেন্সি, না প্রধানমন্ত্রী যে দলের তার বিরোধী দল সরকার চালাচ্ছে সেই রাজ্যের পুলিশ গিয়ে প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করছে। অলিক কল্পনা বলে রাজ্যের কনস্টেবলের কথা বলছে। আমি বলছি আরেকটু কল্পনাটাকে প্রসারিত করুন, যে সিবিআই পিএমওর না পিএমওর একদম পিএমওর কর্মীবর্গ মন্ত্রকের অধীন সেই সিবিআই ডিরেক্টরকে বাছেন প্রধানমন্ত্রী, আর সেই সিবিআইয়ের ধক হবে যে দেশের প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা যদি প্রয়োজন পড়ে। কিন্তু আমি বলছি সুতরাং বাস্তবতা মেনে আমি যাবো সমিতদা, কিন্তু একটু প্রতিবেদন নিই, আমার পরের প্রতিবেদনে দেখাবো যে ঘুরে ফিরে বাংলার মনীষা এবং বাংলার মনীষী। পরের প্রতিবেদনে ये धरती पुनर्जागरण का केंद्र रही है, यहीं वो अमर वाणी गूंजी है जो कहती है जागो उठो, नभो जीवनेर गाने नभो आलोक জ্বালাও প্রাণে প্রাণে। বিজেপি বাঙালি ও বাংলা ভাষাকে অপমান করে। তৃণমূল যখন এই অভিযোগে সরব, তখন পশ্চিমবঙ্গে এসে নরেন্দ্র মোদী পাল্টা বোঝানোর চেষ্টা করলেন বাংলার প্রতি তাদের অগাধ সম্মান। बांग्ला भाषा और बांग्ला संस्कृति को सशक्त करने में जुटी है। ये हमारा सौभाग्य है कि हमें बांग्ला भाषा को क्लासिकल लैंग्वेज यानी शास्त्रीय भाषा का दर्जा देने का सौभाग्य मिला। जब भाजपा सरकार बनेगी, हेरिटेज टूरिज्म पर भी बल देने का हमारा প্ল্যান है। আজকে বাংলাকে নিয়ে তিনি গর্ব করছেন যে বাংলা ভাষাটাকে রাষ্ট্রভাষা, সেই আমরা ধ্রুপদ ভাষাটাকে কোন সম্মান দিয়েছি আপনারা ঠিক করে নিন। কারণ আপনি প্রধানমন্ত্রীজি বলছেন, কিন্তু আপনার পিছনে রোতে যিনি বসে আছেন অমিত মালভিয়া, তিনি কিন্তু এই ভাষাকে পররাষ্ট্রের ভাষা করে দিয়েছেন। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে এসে নরেন্দ্র মোদীর মুখে জয় শ্রীরাম নয়, বারবার শোনা গেছে মা দুর্গা ও কালীর কথা, যা বিজেপির নতুন রাজনৈতিক কৌশল বলে মত পর্যবেক্ষকদের একাংশের। শুক্রবার দমদমে সভা থেকেও নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল মা কালী রামকৃষ্ণের কথা। दक्षिणेश्वर काली मंदिर और काली घाट मंदिर श्री श्री 108 करुणामयी काली माता मंदिर, दमदम बालाजी हनुमान, रामकृष्ण सेवा मंदिर, इन सभी पावन स्थानों में विराजमान देवी देवताओं को मैं आस्था पूर्वक नमन करता हूं। যেখানে তারা বলছেন যে দুর্গাপুজো হয় না, কিংবা দুর্গাপুজো করতে গেলে নাকি কোর্টে যেতে হয়, সেইগুলো সমস্তটা খারিজ করে দিলেন। বললেন এখন দুর্গাপুজো সমস্ত প্রস্তুতি কুমারটুলিতে, সবটা নিয়ে তিনি খুব আনন্দ প্রকাশ করেছেন। কার জন্য এই আনন্দটা? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই কিন্তু এই আনন্দটা হয়। প্রধানমন্ত্রী হিন্দি ভাষণের মাঝে বাংলাতে স্লোগান দিলেন, পাল্টা কটাক্ষ করল তৃণমূল। বাংলার উদয় তবেই বিকশিত ভারতের জয়, টিএমসি কে সরাও, বাংলাকে বাঁচাও। বাংলা টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা বলছেন, পিছনে অমিত মালব্য যে বলছে বাংলা ভাষা ভাষা নয়, তাকে পাশে নিয়ে টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা বলে উনি কি বোঝাতে চান? বাংলা ও বাঙালির মন জয় ফের একবার নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল বাঙালি মনীষীদের প্রসঙ্গ। ये धरती
सतीश चंद्र दास गुप्त, सुरेंद्र नाथ बंदोपाध्याय, गोष्ठपाल और हरिनाथ डे ऐसी अनेक विभूतियों की धरती है। বাংলা ও বাঙালির মনকে জয় করতে পারবেন নরেন্দ্র মোদী? বোঝা যাবে আগামী বছর বিধানসভার ভোটের ফলাফলে। শিবাশিস মৌলিক, দীপক ঘোষ ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি গত পরশুদিনও এই প্রশ্ন তুলেছিলাম যে এই রাজনীতিবিদদের এবং তাদের পদ ছাড়া নিয়ে এত কথা হচ্ছে, এত চোখের জল, এত বিতর্ক, কেউ পক্ষে কেউ বিপক্ষে, কিন্তু একজন সাধারণ মানুষ, ভারতের গোটা দেশের পরিসংখ্যান যদি দেখা যায়, রাজ্যের তো বটেই, কতজন মানুষ ফলস কেসে তাদের চাকরি হারান এবং গোটা কেরিয়ার বাদ দিন, গোটা জীবনটা বরবাদ হয়ে যায়, গোটা জীবন হেনস্থার শিকার হতে হয়। অনেকেই মনে করেন যে শুধুমাত্র রাজনীতিবিদরা, পদাধিকারীরা এই বিলের শিকার হতে চলেছেন, হতে পারেন, এই আশঙ্কায় এই চোখের জলের বন্যা বয়ে যাচ্ছে। কেউ কেউ মনে করেন, যেমন আমার পরবর্তী বক্তা নন্দিনী ভট্টাচার্য, যে এটা নিয়ে আরও আলোচনা হোক এবং রাজনীতিবিদদের সুবাদে অন্তত সাধারণ মানুষের এই ফলস কেসের শিকার হওয়ার বিষয়, আমরা জানি না, দাঁড়ি তো লাগানো খুবই মুশকিল, কিন্তু এটা নিয়ে অন্তত সচেতনতা বাড়ুক। আমার পরবর্তী বক্তা নন্দিনী ভট্টাচার্য। এবিপি আনন্দর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে এরকম একটা বিষয় নিয়ে অন্তত কথা বলার কিছুটা সুযোগ পাওয়া গেল। যে গত কয়েকদিন ধরে এই বিলটি নিয়ে অত্যন্ত হইচই, কারণ বিলটিতে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা সরকারি যারা মন্ত্রী আর কি, তারা যদি 30 দিন থাকেন জেলে, তাদের নাকি মন্ত্রিত্ব চলে যাবে, পদ চলে যাবে। তো খুব ভালো, এই নিয়ে বিরোধী দলের মধ্যে হইচই শুরু হয়েছে এবং সেটা খুব স্বাভাবিক, হইচই শুরু হওয়া। কিন্তু এবং এখানে এই চ্যানেলেই একজন আইনজীবীকে এসে সওয়াল করতে দেখলাম যে তাহলে নাকি পুলিশি রাজও কায়েম হতে পারে, যে পুলিশ থেকে নাকি তাদেরকে যখন তখন তুলে আনা হতে পারে, তাদের কি দুর্নীতি সত্যিই তারা করেছেন কি করেননি সেটা না জেনে, বা হতে পারে তারা এটার মধ্যে মিথ্যেভাবে তাদের জড়িয়ে দেওয়া হয়েছে, তাদের তুলে আনা হতে পারে। নিশ্চয়ই এটা তো একটা সম্ভাবনা থেকেই যায়। কিন্তু আজকে কয়েকটা কথা মনে হয় বলা খুব জরুরি এবং সবার এটা শোনাও জরুরি। যে আজকে তো আমি এখানে একদম পুরুষ মানুষের কথাই যাব, যেহেতু আমি পুরুষ অধিকার কর্মী। সারা ভারতবর্ষ জুড়ে অসংখ্য পুরুষ মানুষ এরকম মিথ্যে মামলায় ফেসে যান, যারা সরকারি চাকুরি, আমি অন্যদের কথায় যাচ্ছি না, যারা মিথ্যে মামলায় ফেসে যান, যাদেরকে যখন তখন পুলিশ তুলে আনেন বা ডেকে পাঠান এবং তাদের কাস্টাডি হয়, তাদের তখন আপনাদের বোধহয় পুলিশ রাজের কথা মনে পড়েনি, তাই না? আজকে এত বড় একটা বিএনএসের সংশোধন হলো, তখন তো আপনাদের মনে হয়নি যে এটার একটু সংশোধন করা দরকার? এই সমস্ত পুরুষ মানুষ বা তাদের পরিবার কি অসম্ভব বিপদে তখন পড়েন, আপনারা কেউ ভেবে দেখেছেন কি কখনো? না, আপনারা ভাবেননি, কারণ তখন সেটা আপনাদের ভেস্টেড ইন্টারেস্টে আঘাত করেনি। বেসিক্যালি কি বলুন তো, এই ভারতবর্ষে যাবতীয় ক্ষমতা, অর্থ, প্রতিপত্তি সব 10 to 15% পুরুষ মানুষের হাতে বা আধিকারিকদের হাতে, যারা মনে করেন যে যাদের হাতে সব কিছু থাকলে তারা সব কিছু থেকে বেরিয়ে যেতে পারেন। বাকি যে 85% বা 90% পুরুষ মানুষ এবং তাদের পরিবার আছেন, তাদের যা খুশি হোক, তাতে কিছু আসে যায় না। এবং আজকে যখন এটা হচ্ছে, তারা দেখছেন আবার তাদের ভেস্টেড ইন্টারেস্টে ঘা লাগতে চলেছে, তাই তাদের এখন গেল রব। কিন্তু এই যে বাকি পুরুষ মানুষ, এখানে তরুণ জ্যোতি বলছিলেন মানে কোনো মন্ত্রীর ক্ষেত্রে যে তিনি অ্যাকুয়েটেড হয়ে গেছেন, আবার তিনি তাই ক্ষমতা পেয়েছেন। তাই এখানে তো বহু পুরুষ মানুষ যারা এই মামলায় নির্দোষ প্রমাণিত হন, তারা কি আবার ফিরতে পারেন চাকরিতে? তারা ফিরতে পারেন স্বাভাবিক জীবনে? তাদের গায়ে যেই পুলিশ কাস্টাডিতে থাকার তকমাটা লেগে যায়, তখন আমরা কি কেউ কখনো ভেবেছি যে তাদের বাকি জীবন, তাদের জীবিকা এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়ায় গিয়ে? আমার মনে হয় এগুলো কিন্তু ভাবার সত্যি দরকার আছে। কারণ আজকে যখন এটা এলো, তখন যে সবারই যে গেল রব দেখছি, অথচ আমরা যারা এই জিনিসটা নিয়ে এত বছর ধরে লড়াই করছি, আমরা তো সত্যিই জানি। এবং সত্যিই তো এটা তো কোনো হতে পারে যে যারা মন্ত্রীদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে, তারা হয়তো এটা সেই অভিযুক্ত নন, কোনোভাবে তাদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজ আপনাদের মনে করার সত্যিই সময় এসেছে, তাহলে পুরুষ মানুষকে কিভাবে ফাঁসানো হয়। তারা যে কোনো ম্যাট্রিমোনিয়াল ডিসপুটে বলুন, ফলস পক্সো, ফলস রেপ কেস, ফলস সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যে কোনো জায়গায় তারা ফেসে যেতে পারেন। এবং তাদেরকে যখন পুলিশ কাস্টাডি করা হয়, সরকারি চাকরিতে যারা আছেন, 24 বা 48 ঘন্টা কাস্টাডিতে থাকলেই তাদের চাকরিটি যায় বা সাসপেনশন হয়। কিন্তু সত্যি কি তাদেরকে তারপরে চাকরিতে ফেরত নেওয়া হয়? তারা কি আর ফিরতে পারেন? তাহলে আজকে যখন আপনারা মনে করছেন মন্ত্রিত্বের দায়ে
তারা যদি নির্দোষ প্রমাণিত হন আবার মন্ত্রিত্বে ফিরবেন বা না ফিরলে কি হবে, গেল রব, অনেকেই সওয়াল করতে নেমেছেন। তাহলে এটা আপনারা কেন ভাববেন না যে ভারতবর্ষ জোড়া এই সাধারণ পুরুষ মানুষ যারা কেউ আমাদেরই বাবা, ভাই, ছেলে, স্বামী বা প্রেমিক বা বন্ধু, তাদের কথা কেন ভাবা হয়নি? বিএনএস এর সময় কেন এটা সংশোধন করার চেষ্টা করা হয়নি? আমার মনে হয় এই লড়াইটা সামগ্রিকভাবে সবার জন্য হওয়া উচিত এবং সেই লড়াইয়ের লক্ষ্যে সবার এগোনো উচিত। এই খুব সামান্য, কারণ সত্যি কথা বলতে কি মন্ত্রী, এমপি, এমএলএ কজন বলতে পারেন ভারতবর্ষের জনগণের তুলনায়? কাজে এই সামান্য সংখ্যক মানুষের জন্য না ভেবে যদি সবার জন্য ভাবতেন, আজকে তাহলে এত বড় বড় বক্তৃতা, এত সংবিধান সংশোধনী নিয়ে এত কথা বোধহয় ভাবার দরকার পড়তো না। ধন্যবাদ নন্দিনী। দেখুন, পুরুষ অধিকার কর্মী বলে পুরুষদের কথা বললেন, আমি পুরুষ নারী নির্বিশেষেও যদি ধরি যে আমার যদি আজকে রাজনীতিবিদদের 1 মাসের সময়সীমাটা নিয়ে এত আপত্তি থাকে, এত সেটাকে ইনসেনসিটিভ মনে হয়, তাহলে একজন সাধারণ সরকারি কর্মী, আবার বলছি নারী পুরুষ নির্বিশেষে, তারা যখন 48 ঘন্টার পরে, শুধু আবার বলছি শুধু কেরিয়ার নয়, হয়তো গোটা জীবনটাই ওই সিদ্ধান্তে বরবাদ হয়ে যায়, সেক্ষেত্রে তাদের কথাও আমরা ভেবে দেখব কি? ভাবনাটা চলতে থাকুক, মানে আর ভাবনাটা শুধুমাত্র রাজনীতিবিদদের মধ্যে সীমিত না থেকে সমস্ত সাধারণ মানুষের দিকে ছড়িয়ে পড়ুক না, কোনো অসুবিধা নেই, চলুক বিতর্ক। তরুণ কিছু বলছিল হচ্ছে নন্দিনীর কথাগুলো ঠিক আছে, আমি নারী পুরুষ আলাদা করছি না, সমাজে সবার ক্ষেত্রেই বলছি। ফার্স্ট থিং, তারা কি ফিরতে পারে? ওনার প্রশ্ন ছিল, অ্যান্সার হচ্ছে পারে। অ্যাকুইটেল হওয়ার পর, ইনফ্যাক্ট যখন অ্যাকুইটেল মানে প্রসিডিং চলে, তখন ডিপার্টমেন্টাল প্রসিডিংও চলে, যদি তিনি দুটো থেকে ক্লিয়ার পেয়ে যান তাহলে আমি একমত। আমি এরম কেসের উদাহরণ দেব যে তাতে এই বাকি বেতনের হিসেবে একটা কম্পেনসেশনও হয়েছিল, কিন্তু আমি বলছি তাতে সামাজিক সম্মানটা তো ফেরে না। আমাদের ওইটাই হচ্ছে সমস্যা। প্রবলেমটা কি জানো তো? সিম্পল কথা, আজকে যদি আমি কোনো কারণে অ্যারেস্ট হই, আমার নামে কোনো একটা মহিলা ঘটিত কোনো কেস দেওয়া হয়, যেটা করা হয়েছিল আমার এগেনস্টে, যদি করা হয়, তারপর সেই কেসটা ড্রপ হয়ে যায়, ওই কেসটা নিয়ে আলোচনা হয়, ড্রপ হয়ে যাওয়ার পর আলোচনাটা হয় না, এটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট। সেকেন্ড, দিদি একটা কথা ঠিক বললেন যে বিভিন্ন কেসে বিভিন্ন আইন, কিছু আইনের নাম নিলে আবার কালকে আমার নামে একটা মামলা হয়ে যেতে পারে, আমি নাম নিচ্ছি না, সেই আইনগুলো তুমিও জানো ভালোভাবে কোনটার কথা বলছি আমি। সেই আইনগুলো মানে টুল হিসাবে ব্যবহার করা। ফর এক্সাম্পল, আমরা শত্রুদের সাথে যদি পার্সোনাল ঝামেলা হয়, আমরা প্রতিবেশী হই, তো একটা বাচ্চাকে যে আমি ওর নামে মামলা করে দেবো, এটা হয়, অবাক হওয়ার কিছু নেই। কোর্টে ফার্স্ট ট্র্যাক কোর্ট আছে, ফার্স্ট ট্র্যাক কোর্টগুলো ফার্স্ট ট্র্যাক হয় না। সেই ফার্স্ট ট্র্যাকটা কেন হয় না তার প্রশ্ন করার অধিকার আছে সবার, খালি রাজনীতিবিদদের ক্ষেত্রে না, সাধারণ মানুষের ক্ষেত্রে। রাজনীতিবিদরা পার্সোনাল জাজ। একদম কথা বলার আপনি আমায় সুযোগ দিয়েছেন বলার, যে সেটা হচ্ছে এই সমস্যাটার সমাধানের জন্যই তো তৃণমূলের লোকসভার নেতা কথাই বলে না অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো প্রেস কনফারেন্স করুন, তো পার্লামেন্টে যান না, কে বলেছে 40% অ্যাটেন্ডেন্স, আরে রেকর্ড বলছে, শুনুন না 40% অ্যাটেন্ডেন্স, যারা মানুষের যখন পার্লামেন্টে নিয়ে কথা বলেন না, তখন এই রকম 40% অ্যাটেন্ডেন্স, 40% আগে ছিল 10%, আরে বাবা আগে 10%, এখন 40%, বলুন তার কারণ আপনার যুক্তি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে একটা লাইন ওই বিলের মধ্যে অ্যাড করুন, যে সেটা হচ্ছে পরিষ্কারভাবে যে পরে যদি সেই ব্যক্তি নির্দোষ হয়ে আসে, যে এজেন্সি তার বিরুদ্ধে এই মামলাটা করেছিল বা কেস সাজিয়েছিল, তার ডবল সাজা দেওয়া হবে। আমি বলছি সমিতদা যেটা বললেন না, আমি যোগ করে দিই, যদি এইটা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তাহলে সময়সীমাটা 30 দিনও নয় 15 দিন করে দিন, তৃণমূল সমর্থন করবে। একটা কথা বলছি, প্রথম কথা নন্দিনীদিকে আমি বলি যে আপনি যেটা বলেছেন বিএনএস এর ব্যাপারে, এটাকে নিয়ে গোটা ভারতের হিউম্যান রাইটসের বিভিন্ন সংগঠন থেকে শুরু করে আমরা বিরোধী দলেরা এটাকে নিয়ে একাধিক মুভমেন্ট করেছি। আপনি যেটাকে খুব হতাশ হয়ে এবং কিছুটা অভিযোগের সুরে বললেন যে কেন এটাকে নিয়ে তখন কথা বলা হয়নি, অসংখ্য কথা বলা হয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে সংখ্যার জোরে বিজেপি যাবতীয় কথাকে চেপে দিতে পেরেছিল। বিজেপি গত লোকসভার আগে বরং সেখান থেকে 2 ধাপ এগিয়ে ঘোষণা করেছিল যে এরপরে আমরা 2/3 মেজরিটি নিয়ে আসবো এবং যতটুকু এখনো পর্যন্ত বাকি রয়েছে ততটুকুও আমূল স্ট্রাকচার পরিবর্তন করে করবো, সেটা ওরা করতে পারেনি। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করা হয়নি তা নয়। কিন্তু একটা আপনার স্পিরিটের সাথে একমত একটা কথা বলছি, এখানে নারী পুরুষের মানে যাই হোক, আপনি আপনার মতো করে বলেছেন, আমাদের জায়গা থেকে বলছি, দেখো সুমনদা, যে কোনো সভ্য সমাজে এই নিয়ম থাকতেই হবে যে আগে বিচার তারপর শাস্তি, আগে কিছুটা শাস্তি তারপরে বিচার, তারপর দেখা যাবে কি হলো না হলো। এইটা কোনো সভ্য সমাজে, এটা ভারতে চলতে পারে না, এটা পৃথিবীর কোনো সভ্য দেশে চলতে পারে না। সেখানে যে কোনো সেন্সিবল মানুষ, সেটা কোনো প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, কি কোনো সাধারণ মানুষ হন না কেন, আগে আমি জেলটাকে খাটিয়ে নিই তোমাকে, তারপরে দেখা যাবে কি হলো। আমি তোমার উদাহরণে আসবো। তাহলে দেখো সরকারি কর্মচারীদের, সে তো গ্রেফতার হয়েছে তো বিচারের অনেক আগে তার সমস্ত সবার ক্ষেত্রে বলছি এটা, এবং আমাদের মুশকিলটা দেখো, এটা তরুণ যদি
অ্যাডভোকেট হিসেবে নিশ্চয়ই আমার সাথে কিছুটা একমত হবে। আমাদের দেশে মুশকিলটা হচ্ছে যেহেতু ফাইনাল বিচারের আগে কাউকে ইচ্ছে মতো 2 মাস 3 মাস 5 মাস জেলটা খাটিয়ে নেওয়া যায় না, সেহেতু এখানে বিচার প্রক্রিয়ার মধ্যে একটা স্বাভাবিক শ্লথতা এবং একটু দাঁড়ান না, মাঝে মধ্যে কি হয় বুঝতে পারি না। আরে কেন আমার কথা বলার জন্য আমি ঠিক আছে ভাই। এবার কথাটা হচ্ছে কি যে কারণে আমাদের দেশে কিন্তু দুটো মুভমেন্ট প্যারালালি চলতে হবে। এক হচ্ছে যে প্রথম কথা বিচারের আগে তুমি লোককে শাস্তি দিতে পারবে না, অপরদিকে বিচারটাকেও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। 10 বছর ধরে 12 বছর ধরে বিচার চলবে, এটাও চলবে। আমি বলছি এখানে একটাই কথা বলতে হয় যে ভাগ্যিস এইরকম 130তম সংবিধান সংশোধনীটা এলো, তারপরে সবার মনে পড়লো যে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ওই 48 ঘন্টাটা বাড়ালে ভালো হয়। অন্তত এই নিয়ে চিন্তাভাবনা চলুক না সমাজে। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন, যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসছেন তাদের জন্য, যে প্রতিবেদনটার মধ্যে কার্যত আমরা রাজনীতি খুব একটা রাখিনি। কেন রাখিনি? তার কারণ হচ্ছে এই গোটা প্রধানমন্ত্রীর আশা, এই গোটা অনুষ্ঠানটা নিয়ে নানা বিতর্ক আছে। তৃণমূল দাবি করেছে যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তার তৈরি প্রকল্প, নরেন্দ্র মোদী উদ্বোধন করছেন, বিজেপি কঠোরভাবে সেটাকে কাউন্টার করছে। আমি সমস্ত কিছু দেখাবো, কিন্তু তার আগে সোজা কথা শুরুতে যেটা বলেছিলাম যে গণপরিবহনের ক্ষেত্রে একটা কিন্তু আজকে বড় পদক্ষেপ। আবার বলছি, কলকাতা এবং পশ্চিমবঙ্গের গণপরিবহনে নতুন দিগন্ত আজকে খুলে গেল। কেন আর কোথায় এই সামান্য কয়েকটা জায়গায় জুড়ে যাওয়া বাকি আছে সেটাও দেখাবো পরের প্রতিবেদনে। দেখুন, কলকাতার মুকুটে যোগ হলো নতুন পালক, গণপরিবহনে খুলে গেল নতুন দিগন্ত। ইস্ট ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনের মিসিং লিংক পেল গ্রিন সিগন্যাল। आज हर कोई ये सुनकर गर्व करता है कि दुनिया का तीसरा सबसे बड़ा मेट्रो नेटवर्क अब भारत में है। 2014 से पहले देश में सिर्फ 250 किलोमीटर ही मेट्रो रूट था। आज देश में मेट्रो रूट 1000 किलोमीटर से भी ज्यादा का हो गया है। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর মেট্রোপথে জুড়ে গেল হাওড়া এসপ্ল্যানেড শিয়ালদা। শিয়ালদা থেকে ধর্মতলা 2.5 কিলোমিটার পথ এবার মাত্র 3 মিনিটে। খুবই প্রাসঙ্গিক একটা মেট্রো লাইন হতে চলেছে এই শিয়ালদা স্টেশন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই রাস্তাটি। बहुत अच्छा लग रहा है मुझे। मैं यहाँ सियालदा में रहता था, मुझे स्कूल जाने के लिए हावड़ा में स्कूल जाने के लिए काफ़ी कठिनाइयों से हावड़ा ब्रिज में सुबह सुबह जाम लगता है ऑफिस आवर पे, मुझे बहुत दिक्कत होता था। अब मैं मिनिमम 15 मिनट में यहाँ से पहुँच जाऊँगा हावड़ा, जिससे मुझे बहुत सहायता होगी। এদিন অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে যুক্ত হলো বেলেঘাটা। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলছিলই, এবার তা চলবে বেলেঘাটা পর্যন্ত। ফলে নিউ গড়িয়া থেকে সোজা যাওয়া যাবে সেক্টর 5-এ। প্রচুর পরিবর্তন। এতদিন পর্যন্ত যারা আসতো তারা এসপ্ল্যানেড পর্যন্ত আসতো এবং তার 50% বেশি লোক এখানে যাতায়াত করবে। হয়তো এমনই অবস্থা হবে যে এই ট্রেনে জায়গা দেওয়া যাবে না। ইয়েলো লাইনে বিমানবন্দরে হাত ধরল নোয়াপাড়া। ফলে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট যশোর রোড হয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে দমদম বিমানবন্দরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে 3টি রুটের সূচনা করেছেন, তার মধ্যে ইয়েলো লাইন, যেটা একেবারেই প্রথমবার চালু হলো। ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে বিমানবন্দর। आज भी कोलकाता के मेट्रो रेल नेटवर्क के में करीब 14 किलोमीटर की नई लाइनें जुड़ रही है। कोलकाता मेट्रो से 7 नए स्टेशन जुड़ रहे हैं। ये सारे काम कोलकाता के लोगों की ईज ऑफ लिविंग को बढ़ाने वाले हैं, ईज ऑफ ट्रैवल को बढ़ाने वाले हैं। একদিনে মেট্রোয় জুড়ে গেল 14 কিলোমিটার রাস্তা। যাত্রাপথের যন্ত্রণা কমলো নিত্যযাত্রীদের। आज हावड़ा और सियालदह जैसे देश के सबसे व्यस्त रेलवे स्टेशन अब मेट्रो से जुड़ गए हैं। यानी जिन स्टेशन के बीच ट्रैवल करने में पहले 1.5 घंटा लगता था, अब मेट्रो से कुछ ही मिनट लगेंगे। এবার মেট্রো নেটওয়ার্কে একদিকে যেমন হাওড়ার সঙ্গে যুক্ত হলো কলকাতা বিমানবন্দর, তেমনি হাওড়া ময়দান থেকে গঙ্গার নিচ দিয়ে পৌঁছে যাওয়া যাবে সেক্টর 5-এ। মেট্রো সূত্রে খবর, এদিন থেকেই যাত্রী পরিবহন শুরু হয় ইস্ট ওয়েস্ট মেট্রোয়। অন্য 2 লাইনে ট্রেন চলাচল শুরু হবে সোমবার থেকে। অরিত্রিক ভট্টাচার্য, ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।
দেখুন, আবার বলছি যে গণপরিবহনের ক্ষেত্রে ঐতিহাসিক দিন এই 22শে আগস্ট হয়ে থাকবে। কেন? তার কারণ দেখুন, কলকাতার বড় দুটো অফিস পাড়া সেক্টর 5 আর ডালহাউসি জুড়ে যাচ্ছে। কলকাতার দুটো প্রধান স্টেডিয়াম যুব ভারতী আর ইডেন গার্ডেন্স জুড়ে যাচ্ছে। কলকাতার দুটো প্রধান বাস টার্মিনাল করুণাময়ী আর এক্সপ্ল্যানেড জুড়ে যাচ্ছে। কলকাতার দুটো প্রধান রেল স্টেশন হাওড়া এবং শিয়ালদা জুড়ে যাচ্ছে। কিন্তু যেটা জুড়ল না সেটা হচ্ছে উন্নয়নের স্বার্থে অন্তত আমাদের শাসক এবং বিরোধী, মানে কেন্দ্র এবং রাজ্য। অথচ দেখুন, আমরা কেরলে দেখেছি যে দেশের প্রধানমন্ত্রী এবং সিপিএমের মুখ্যমন্ত্রী পাশাপাশি বসে সরকারি মঞ্চে তারা সরকারি প্রকল্পের উদ্বোধন করছেন। তামিলনাড়ুতে সরকারি প্রকল্পের উদ্বোধন করছেন কেন্দ্র এবং রাজ্যের মন্ত্রীরা পাশাপাশি বসে। 365 দিন তো রাজনীতি হয়, 364 দিন হোক। একটা দিন উন্নয়নের স্বার্থে, যেখানে সবথেকে বড় কথা যে এই গণপরিবহনের ঐতিহাসিক দিনটা কার সুবাদে এসছে তাই নিয়েও বিতর্ক হচ্ছে, কোনো অসুবিধে ছিল না বিতর্কে। কিন্তু পাশাপাশি সবাই হাতে হাত ধরে একটা দিনের জন্য কেন একটা উন্নয়নের মডেল করা যাবে না? অনেকে বলছেন 4টে রং হলো মেট্রো, নীল, হলুদ, সবুজ, কমলা, লন্ডন মেট্রোর মতোই অনেকটা। এখানে কলকাতা মেট্রো রং মিলান্তির দিনে শাসক আর বিরোধীর রং মিলে যাক আমি চাইছি না, কিন্তু উন্নয়নের স্বার্থে শাসক আর বিরোধী যারা ক্ষমতায় আছেন কেন্দ্রে এবং রাজ্যে একদিনের জন্য কি কাছাকাছি আসা সম্ভব ছিল না? অনেকে বলছেন যদি আসতেন তাহলে এই প্রকল্পের সময়সীমা আরও এক ধাক্কায় অনেকটা কমে যেত। সবথেকে বড় কথা, খরচটা অনেকটা কমে যেত। আমার পরবর্তী বক্তা অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী কি বলেন? সুমন, বাঙালি হিসেবে, কলকাতাবাসী হিসেবে আজকে বড় আনন্দের দিন। কেননা আমার মনে আছে বহুদিন কলকাতা শহরে এয়ারপোর্টে যেতে গিয়ে নিজের মাল কুলির মতন ঠেলে, এত বিরাট জ্যাম, এয়ারপোর্টে পৌঁছতে সময় লেগেছে, এয়ারপোর্টে স্টেশনে পৌঁছতে সময় নিয়েছে। কিন্তু আজকে যেটা দেখলাম, এর হয়তো নানান ইতিহাস আছে, এদিকে না গিয়েও বলা যায় বাঙালির জীবন বা কলকাতাবাসীর জীবন যে এত দ্রুত আজকের যে মানুষ বিভিন্ন রেলওয়ে স্টেশনগুলোকে যেতে পারছে। তুমি যেটা বললে খেলার মাঠে যারা ক্রীড়াপ্রেমী আছে তাদেরও একটা সুবিধে হয়েছে। ব্যাপারটা হচ্ছে একটা সত্যি আনন্দের দিন। রাজনৈতিক আজকে যখন মোদি কলকাতায় এসেছেন, বিজেপি সমর্থকদের মধ্যে হই হুল্লোড় উল্লাস, বিরোধীদের বুক দুরপুর করছে, কি প্রধানমন্ত্রী বলবেন, কোথায় অ্যাকশন হবে। কিন্তু আমাদের আনন্দ এই যে নেটওয়ার্কিংটা হলো। যখন আমি বিদেশে যেটা পড়তাম লন্ডনে, তখন মুহূর্তের মধ্যে এইখান থেকে ওখানে চলে যাওয়া যাচ্ছে, আমি ভাবতাম আমাদের দেশ কবে হবে। আজকে সেই এসেছে 22শে আগস্ট, যেদিন আমাদের সমস্ত গন্তব্যস্থলগুলো একেবারে জুড়ে গেছে। আর সেই মানে ভয় নেই যে আমি ট্রেন মিস করব বা প্লেন মিস করব। এইটা যেটা ঘটেছে, এর হয়তো বলবেন, কেউ বলবেন এর পেছনে এই নেতা আছে, ওর পেছনে এই নেতা আছে, এর একটা লম্বা ব্লু প্রিন্ট আরেকজন করেছেন। কিন্তু না তারা বলুন, কিন্তু আমি বলছি 10 দিন আগে কর্ণাটকে দেখলাম প্রধানমন্ত্রীর এক পাশে কর্ণাটকের কংগ্রেসী মুখ্যমন্ত্রী, আরেক পাশে উপমুখ্যমন্ত্রী, কোনো অসুবিধা নেই। সেটাই তো প্রশ্ন। উন্নয়ন যদি করতে হয়, উন্নয়নটা তো মানুষের স্বার্থে। আমার মনে আছে যখন ইউপিএ 2 তৃণমূল বেরিয়ে গেল রেল মন্ত্রক থেকে, আমরা দেখেছিলাম তখন এই সমস্ত রেলওয়ে প্রজেক্টগুলো কীভাবে ধাক্কা খেয়েছিল। কেন? তখন একটা স্বার্থ ছিল, ইগোর সমস্যা ছিল ইউপিএ 2 সরকারের সঙ্গে তৃণমূলের। কিন্তু তখন যদি থাকতো হয়তো এই রেলওয়ে প্রজেক্টগুলো অনেক দ্রুত এগোতে পারত। যাই হোক, আজকের আমরা দেখলাম কানেক্টিভিটি বেড়েছে, কলকাতাবাসী হিসেবে আজকের গর্বের কথা। কিন্তু দুঃখ যে আজকে যদি প্রধানমন্ত্রীর পাশে যদি আমরা মুখ্যমন্ত্রীকে দেখতে পারতাম, তাহলে কিন্তু আমাদের মনে হতো যে উন্নয়নটা সবার জন্য, এবং উন্নয়নের পেছনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও রয়েছেন, তিনি এই বিষয়ে গর্ব অনুভব করছেন। কিন্তু কারোর গর্বটা নেই, কেননা ক্রেডিট বোধহয় প্রধানমন্ত্রী পেয়ে যাবেন, তার দলের লোকরা পেয়ে যাবে। তাই আমার সেখানে না যাওয়াই দরকার। এই যে ভাবনা, উন্নয়নের বেনিফিট একটা দল নেবে, এই যে একটা ভাবনা তৈরি হলো, এই ধরনের একপেশি ভাবনা কিন্তু মানুষকে দুঃখ দেয়। মানুষ চায় যে আরও কী করে উন্নয়ন হোক, মানুষ তার সুফলটা পাক। আজকে সেটা ঘটেছে। বহুদিন বাদে আমরা দেখলাম বাঙালির যন্ত্রণা মোছার চেষ্টা হয়েছে, এবং এর প্রভাব কতটা ভোটে পড়বেন না পড়বেন, বিশ্বনাথদা আছেন, হয়তো পরবর্তীকালে তার বিশ্লেষণ হতে পারে। কিন্তু মানুষের যে দুঃখ যন্ত্রণা কিছুটা তো ঘুচবেই। আমার নিজেরই মনে পড়ছে কি এয়ারপোর্টে কীভাবে আমাকে যেতে হয়েছে বা রেলওয়ে স্টেশনে যেতে হয়েছে। আগামী দিনে সেই দুর্ভোগ যন্ত্রণা কিন্তু কমবে। তার জন্য যদি প্রধানমন্ত্রী স্যালুটেড পাওয়ার যোগ্য থাকেন,
যারা আজকে এলেন না তাদেরও কিন্তু একটা, তাদের সম্বন্ধে মানুষ ভাববে যে এরা তাহলে উন্নয়নের সাথেই না এরা ভোটের সাথে। বেশ, আমি তরুণের কাছে যাব উল্টো দিক থেকে, যে শুধু মুখ্যমন্ত্রী কেন, তোমরাও সেইভাবে কি চেয়েছিলে, নাকি চেয়েছিলে যে এটা নিয়ে একটা তুতুমেয় হোক? কারণ একই মঞ্চে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী থাকলে দুপক্ষেরই রাজনীতির একটা ঝুঁকিও তো থেকে যায়। আচ্ছা, আদর্শগতভাবে আমাদের সাথে বামেদের আদর্শগত নীতি, তৃণমূলের নীতি নেই, ছেড়ে দাও, আদর্শগতভাবে পুরো ডিফারেন্ট, রাইট? কেরালাতে যদি হতে পারে তো এখানে কেন হবে না? একটা কথা আজকে বলতে হয়, আজকে সবার ক্রেডিট হচ্ছে, এর ক্রেডিট ওর ক্রেডিট, একজন ব্যক্তির ক্রেডিট না দিলে আজকে অন্যায় হবে। আমি হয়তো আয়নার সামনেও দাঁড়াতে পারবো না। জাস্টিস দীপঙ্কর দত্ত, তিনি আজকে সুপ্রিম কোর্টের জাজ, তিনি না থাকলে এই প্রজেক্টটাই হয়তো হতো না। কারণ তিনি কিভাবে, আমি কোম্পানিটারও নাম নিচ্ছি যারা কাজ করলে, অ্যাফকনস কাজটা করতো না। কারণ তাদের যখন টিবিএম মানে টানেল বোরিং মেশিন যখন নিচে ঢুকেছে, তখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বেঁকে বসলেন, আর ডিপিআর চেঞ্জ করতে হবে। তলাতে মেশিনটা 90 ডিগ্রি করে দুবার ঘোরানো হলো, মেশিনটা সলিল সমাধি হতে পারতো, গঙ্গার তলায় শেষ হয়ে যেতে পারতো, সেখান থেকে আসলো। আজকে একটা লোক নেই, তার ক্রেডিট না দিলেও অন্যায় হবে। 2008 সালের প্রথমে মনমোহন সিং যখন দিল্লি মেট্রো স্টাইলে KMRCL এর প্রতিষ্ঠা করলেন, করে বললেন একটা জয়েন্ট হবে, স্টেট এবং সেন্ট্রালের কাজ হবে, কোম্পানির মাধ্যমে কাজ হবে। 2009 সালে বুদ্ধদেব ভট্টাচার্য তখন বললেন না, ল্যান্ড অ্যাকুইজিশন হলেন। বুদ্ধবাবু আজকে নেই, তাকে যদি আমি ক্রেডিট না দিই অন্যায় হবে। সেম ভাবে তৃণমূল কংগ্রেস করলো কি, বললো না, করা যাবে না। তৃণমূল কংগ্রেসের ক্রেডিট তো আছে সুমনদা, কেন ক্রেডিট নেই বলতো? যেখানে রাজ্য সরকারের 702 কোটি টাকা খরচা হতো, কেন্দ্রের 702 কোটি টাকা খরচা হতো, জাইকা তারা মেজর পোর্শন ফান্ডিং করতো অল্প ঋণে, সেই টাকাটা গিয়ে দাঁড়ালো 13,000 কোটি টাকা। আমার তোমার প্রজেক্ট দিলে কার জন্য? তৃণমূলের জন্য। 10 সেকেন্ড। প্রজেক্ট দিলে ডিপিআর বারবার চেঞ্জ করেছে। আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় শরীর কেমন আছে আমি জানি না, সম্ভব হলে গিয়ে জিজ্ঞেস করো, তোমার ক্যামেরা পাঠাও, যে কেন তিনি জায়গাটা ঘোরালেন। বউবাজারে বিপত্তি যেগুলো হলো তার দায় সুদীপ বন্দ্যোপাধ্যায়। জোকা, গড়িয়া, দমদম, সেক্টর 5 মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপায়ণ। তার কারণ এই যে আপনার সময় আমি বলি টাকা স্যাংশন পর্যন্ত তার করে যাওয়া যখন তিনি রেলমন্ত্রী। সত্যিটা জানুন, দ্বিতীয় কথা হচ্ছে, একটা ইম্পর্টেন্ট কথা বলতে দিন, ইস্ট ওয়েস্ট মেট্রো এটা যখন শুরু হয়েছিল শোভন বাবু, মমতা, এটা ছিল আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী, তিনি এটাকে মেট্রোর মধ্যে নিয়ে আসেন, রেলের মধ্যে। আপনি উত্তর দিন না, নরেন্দ্র মোদী রেলমন্ত্রী। আপনার যুক্তি অনুযায়ীও একদম, আপনার যুক্তি অনুযায়ী সমিতদা, আজকে তো সমিতদা আরো বেশি করে তৃণমূল কংগ্রেসের এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছে সুমনবাবু, আপনারা সেই টুইট দেখেছি। আমার বক্তব্য, যেহেতু তো ওনার ব্রেন চাইল্ড আপনি বলছেন, ওনার তো যাওয়া উচিত ছিল। সত্যি কথাটা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছিলেন 2009 সালের মে মাসে, কেমন? তার কয়েক সপ্তাহ পরে 1999 সালে, 1999 থেকে 2001 পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন। তখন বলছেন, তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ স্পেস মেট্রোর নাম শোনেননি। একটু কেন সময় নষ্ট করছেন? মেট্রো তো চলছিল 84 সাল থেকে, কি সব বলছেন? 2009 সালের মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়ে কার্যত কয়েক সপ্তাহ পরে গড়িয়া থেকে, টালিগঞ্জ থেকে গড়িয়ার এক্সটেনশন উদ্বোধন করলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে সুভাষ চক্রবর্তীকে ইনভাইট না করে। গড়িয়ার মেট্রোর কৃতিত্ব যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে থাকে, তাহলে তাজমহল তৈরির কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। তার বেশি আমার কিছু এখানে বলার নেই। দ্বিতীয় কথা এখানে বলছি, আমি তরুণ জ্যোতিকে আমি সাধুবাদ জানাচ্ছি। ও যে কথাগুলো বললো যে এদেরকে কৃতজ্ঞতা না জানালে বা অ্যাপ্রিশিয়েট না করলে হবে না, ভাল লাগতো সুমনদা তরুণ জ্যোতির বদলে এই কথাগুলো যদি নরেন্দ্র মোদী বলতেন। আমি দুজন ব্যক্তির বিশেষ করে নাম বলবো, বা তিনজন ব্যক্তি, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তী এবং অবশ্যই প্রণব মুখার্জি। এই তিনজন যদি না থাকতেন তাহলে বাংলা সমাজ, কলকাতা বা বৃহত্তর কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো বলে কোনো কিছুর নাম শুনতো না। আমি ছবিটাকে বার করে, তোমরা সবাই দেখছো, সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চলছে। ভিত্তিপ্রস্তর উদ্বোধনের যেদিন স্থাপন হয়েছিল, প্রণব মুখার্জি ছিলেন, বুদ্ধদা, সুভাষ চক্রবর্তী, মোহাম্মদ সলিম ছিলেন, আমাদের সুধাংশু শীল সেই সময় ওখানকার এমপি থেকে শুরু করে সবাই জানে এটা কারা শুরু করেছিল। অমিতাভ নন্দী ছিলেন, সবাই জানে এটা কারা শুরু করেছিল। সরকার একটা কন্টিনিউটি, পরবর্তীকালে আমরা হেরে
গেছি, প্রণব মুখার্জির পার্টি একটা সময় পরে সরকারে ছিলেন না, যারা এসছেন তারা করেছেন, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু আজকে তো আমরা এই রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে অ্যাপ্রিসিয়েট করার নিয়ে কথা বলছি, তাহলে কেন নরেন্দ্র মোদী বা স্টেজে দাঁড়িয়ে বলতে পারলেন না যে হ্যাঁ এটা শুরুটা ওনারা করেছিলেন, এটা আজকে তার কন্টিনিউয়েশন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা আমাদের নতুন কিছু না। তুমি যে উদাহরণটা দিচ্ছ সুমনদা, কেরালার কি কর্ণাটকে, কেন কেরালা কর্ণাটক কেন পশ্চিমবাংলায় কি সংস্কৃতি ছিল না? স্টার থিয়েটারের উদ্বোধনের মঞ্চে কি বুদ্ধদেব ভট্টাচার্য এবং সুব্রত মুখার্জি একসঙ্গে ছিলেন না? বুদ্ধদেব ভট্টাচার্য কি সুব্রত মুখার্জিকে পাশে বসিয়ে কথা বলেননি যে আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি, যে কাজ আমরা বামফ্রন্ট সরকার করতে পারিনি সেই কাজ আপনি সুব্রত মুখার্জি করে দেখেছেন, কলকাতা কর্পোরেশন করে দেখেছে। এ তো ছিল আমাদের রাজ্যে। পরবর্তীকালে একটা দুরাচারী দল তারা ক্ষমতা এসে বাংলার এই স্বাভাবিক সংস্কৃতিকে নষ্ট করেছে। আমি দুজনের কাছেই যাব। তো ক্রেডিট নিয়ে কথা হচ্ছে, আমি আসবো। একেবারে পরিষ্কার ক্রেডিট নিয়ে এত কথা হচ্ছে, কৃতিত্ব কার সেই নিয়ে যথারীতি রাজনৈতিক তরজা। ছবি কি বলছে, তথ্য কি বলছে দেখুন। শহরের লাইফলাইন মেট্রোতে যুক্ত হলো নতুন পালক। নীল, সবুজ, কমলা, হলুদ লাইনে জুড়ে গেল শহরের নানান প্রান্ত। এরই সঙ্গে জুড়ে থাকলো কৃতিত্ব নিয়ে টানাপোড়েনও। पहले ईस्टर्न रेलवे या सदर्न ईस्टर्न रेलवे से रेल पकड़ने के लिए लंबा चक्कर लगाना पड़ता था। ये सबवे बनने के बाद इंटरचेंज में लगने वाला समय कम हो जाएगा। आज से कोलकाता एयरपोर्ट भी मेट्रो से जुड़ गया है, यानी अब शहर के दूर दूर के हिस्सों से एयरपोर्ट पहुंचना आसान हो जाएगा। প্রধানমন্ত্রীর মেট্রো নতুন রুট উদ্বোধনের আগে স্মৃতি রোমন্থন করে এই পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, আজ একটু স্মৃতি তাড়িত হতে দিন। ভারতের রেলমন্ত্রী হিসেবে কলকাতায় অনেকগুলি মেট্রো রেল করিডোরের পরিকল্পনা করা এবং অনুমোদন দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এই শহরের বিভিন্ন প্রান্তকে একটি মহানাগরিক মেট্রো গ্রিডে সংযুক্ত করার জন্য যাবতীয় কাজ, তার ব্লুপ্রিন্ট তৈরি করা, প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা, সময়ে কাজ শুরু করা, সবকিছু করার সৌভাগ্য আমার হয়েছিল। টালিগঞ্জ গড়িয়া, দমদম গড়িয়া, দক্ষিণেশ্বর দমদম, সল্টলেক হাওড়া এইসব সংযোগেরই সূচনা আমার হাত দিয়ে। ইস্ট ওয়েস্ট মেট্রো রেলপথের রুটও বাস্তবসম্মতভাবে পরিবর্তন করে তার রূপায়ণের পথ আমি প্রশস্ত করি। দীর্ঘ পোস্টের একেবারে শেষ লাইনে মুখ্যমন্ত্রী লিখেছেন, আজ আমাকে কিছুটা নস্টালজিক হতে দিন। পাল্টা মেট্রোর কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে সম্পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মেট্রো প্রকল্পের জন্য। ওই জন্য 19 সাল থেকে বরাদ্দ করতে হয়েছে। উনি 9 থেকে 12 কি করছিলেন। এখনো যে চিংড়ি ঘাটায় জট হয়ে আছে এটা ওনার জন্য। 366 মিটার 100% কমপ্লিট হচ্ছে না ডিউ টু ওনার সরকারের জন্য। উনি বাধা দেওয়ার কাজটা করেছেন। মেট্রো রেলের যে সম্প্রসারণের স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন, যেগুলো নিজে হাতে করেছেন, ভেবেছেন, টাকা বরাদ্দ করেছেন, আপনারা এত দেরি করেছেন। ভোটের আগে নিজের উদ্বোধনী ফলকে নাম লেখাতে এসেছেন। তো যে মহিলা, যে নারী, বাংলার যে অভিভাবক, বাংলার জন্য এই কাজটা করে গেছেন, এত বড় কর্মযোগ্যটা রেলের, তার নামটা তো কৃতজ্ঞতা স্বরূপ উচ্চারণ করা উচিত ছিল। কলকাতা মেট্রো সম্প্রসারণের কৃতিত্বের লড়াইয়ে ঝাঁপিয়েছে কংগ্রেসও। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটা গুণ নিশ্চয় আছে, যা কিছু আছে দেশে সেগুলোকে নতুন করে প্যাকেজিং করে মার্কেটে ছাড়ো। এই মেট্রো ট্রেন সারা ভারতবর্ষে সব থেকে প্রথম কলকাতাতে স্থাপিত হয়েছিল কংগ্রেসের আমলে এবিএ গরিকা চৌধুরীর নেতৃত্বে। কংগ্রেসের আমলে ইস্ট ওয়েস্ট মেট্রো, কংগ্রেসের আমলে নোয়াপাড়া বিমানবন্দর, সমস্ত কিছু কংগ্রেসের আমলের পরিকল্পনাকে চূড়ান্ত করে তাতে প্যাকেজিং করা হচ্ছে যে নরেন্দ্র মোদী করছে। বিষয়টা তা নয়। সোশ্যাল মিডিয়ায় সিপিএমের পেজ থেকে ছবি পোস্ট করে লেখা হয়েছে, 4874 কোটি টাকার ইস্ট ওয়েস্ট কলকাতা মেট্রো করিডর বামফ্রন্ট সরকারের দূরদৃষ্টি এবং কৃতিত্ব। 2009 সালের 22 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রণব মুখোপাধ্যায়, সাংসদ মোহাম্মদ সেলিম, মন্ত্রী সুভাষ চক্রবর্তী, সাংসদ সুধাংশু শীল এবং অমিতাভ নন্দীদের সঙ্গে নিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আসলে মেট্রোর প্রাথমিক প্রস্তাব যাদের আমলে, যাদের সময়, তখন দিল্লিতে কংগ্রেস, পশ্চিমবাংলায় বামফ্রন্ট, তারা কেউ দাবি করছে না। দাবি করে লাভ কি? তৃণমূল, বিজেপি একটা লড়াই ভাব সব ব্যাপারেই। বাম আমলের পুরনো পরিকল্পনা সবাই জানেন, পুরনো ছবি সেই কথাই বলবে।
কৃতিত্ব দাবি করার লড়াই করা উচিত না। মেট্রো বাংলার মানুষের, তার মেইনটেনেন্স যেন ঠিক মতো হয় এটা ওরা দেখুন। নতুন লাইনের কৃতিত্ব নিয়ে দড়ি টানাটানির মধ্যেই বউবাজারে দুর্গা পিতুরি লেনে আধার। শহরে যখন সাজো সাজো রব, তখন সেখানে মঞ্চ বেঁধে ধর্নায় বসেছেন 24টি বাড়ির বাসিন্দারা। 2019 সালে মেট্রোর টানেল বোরিং মেশিন নিচ দিয়ে যাওয়ার সময় নেমে এসেছিল বিপর্যয়। আজও অনেকেই নিজেদের বাড়িতে ফিরতে পারেননি। প্রধানমন্ত্রী যেদিন মেট্রোর নতুন রুট উদ্বোধন করতে শহরে এলেন, সেদিন কালো ব্যাজ পরে থালা বাজিয়ে প্রতিবাদ জানালেন তারা। সন্দীপ সরকার, রাজীব চৌধুরী, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। দেখুন, আমরা পরিষ্কার বলছি যে বউবাজারের এই বাসিন্দাদের একেবারে তাদের সমস্যার আশু সমাধান হোক, পরিষ্কার। একদিকে কৃতিত্ব নিয়ে কারাকারি যখন হচ্ছে, আবার অন্যদিকে ক্রেডিট নিতে এই যে প্রচণ্ড একটা রাজনৈতিক তরজা, ডিসক্রেডিট। আমি বলছি 2010 সালে মহালয়ায় যে মেট্রো স্টেশনটার উদ্বোধন হয়েছিল কবি সুভাষ, সেটা 15 বছরের মধ্যে বন্ধ রাখতে হয়েছে, আরেকটা মহালয়ার আগেই কার্যত বন্ধ করে দিতে হচ্ছে। তাহলে তার ডিসক্রেডিটটা কার? আমি বলছি আমি জানি না, কিন্তু খুব ইন্টারেস্টিং জানেন, আমরা যখন আর্কাইভে বসে দেখছিলাম যে এ নিয়ে কে কি বলেছেন, নানা একেবারে কাহানি মে টুইস্টের মতো একটার পর একটা বক্তব্য পাচ্ছিলাম। যেমন বাবুল সুপ্রিয়, যিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, তিনি তৎকালীন সেই সময় অর্থাৎ 2015-র 7ই নভেম্বর তিনি ছিলেন কেন্দ্রীয় নগর উন্নয়ন প্রতিমন্ত্রী। বাবুল তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয় সেই ঝালমুড়ি রাজনীতি নিয়ে রাজ্য জুড়ে চর্চা, মিডিয়াতে চর্চা। তারপর এই প্রকল্প নিয়ে বাবুল কি বলেছেন, যে রাজ্য সরকারের সহযোগিতা ছিল না বলেই কাজটা এতদিন আটকে ছিল। বাবুল বলেছিলেন 2015 সালের 7ই নভেম্বর। কি বলেছিলেন দেখাবো। রমিজট নিয়ে যখন রাজ্য সরকারের সহযোগিতা ছিল না বলেই কাজটা এত বছর আটকে ছিল, কিন্তু পরবর্তীকালে আমার ইনফেমাস ঝালমুড়ি কাণ্ডে দিদির সঙ্গে যখন আমার এটা নিয়ে স্পেসিফিক আলোচনা হয়েছিল, তারপরে ববিদার সঙ্গে, ববি হাকিমের সঙ্গে বহুবার আলোচনার মাধ্যমে আমি ডেফিনেটলি বলবো যে ওনারা যেটা আমরা এতদিন ধরে যে জায়গাগুলো আটকে ছিল, স্টেট গভর্নমেন্ট সেই জায়গাগুলো ক্লিয়ার করিয়েছে এবং সেগুলো সেই জমিগুলো কেএমএস হাসপাতালের হাতে তুলে দিতে পেরেছে বলে কাজটা শুরু করা গেছে। দিল্লিতে দাঁড়িয়ে এক সাংসদ বলছেন যে পশ্চিমবঙ্গকে নিদারুণভাবে বঞ্চনা করা হয়েছে। কলকাতা মেট্রো প্রজেক্ট, যার কাজ অনেকটা এগিয়ে গেছে এবং এই কাজটা চলার ফলে কলকাতায় নানাভাবে সমস্যা হচ্ছে, সেই প্রজেক্টটা সম্পূর্ণ করার জন্য যে অর্থ দরকার ছিল সেই অর্থ বরাদ্দ করা হয়নি। এবার এই তৃণমূল সাংসদ কে, সেটা নিয়ে কথা হতে পারে। খুব স্পষ্ট করে বললে সেই সাংসদের নাম শুভেন্দু অধিকারী। তখন তৃণমূলে ছিলেন। 2014 সালে রেল মন্ত্রকের এই বক্তব্যের একেবারে কাউন্টার করেছিলেন শুভেন্দু, খুব জোরালো ভাষায়। কি বলেছিলেন শুভেন্দু দেখাবো। পশ্চিমবঙ্গকে নিদারুণভাবে বঞ্চনা করা হয়। কলকাতা মেট্রো প্রজেক্ট, যার কাজ অনেকটাই এগিয়ে গেছে এবং এই কাজটা অনগোয়িং থাকার ফলে কলকাতাতে নানাভাবে সমস্যা হচ্ছে, রাস্তাঘাট খোঁড়া অবস্থায় আছে ইত্যাদি। এই প্রজেক্টটা একটা ড্রিম প্রজেক্ট। সেই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য যে অর্থ দরকার ছিল সেই অর্থ বরাদ্দ করা হয়নি। আমার পরবর্তী বক্তা রাহুলের কাছে যাব। দেখো, আর যদি আমি দেখাতাম রাহুল আমারই গুলিয়ে যেত যে মেট্রো নিয়ে কে কি বলেছেন, কখন কি বলেছেন। কিন্তু আমার বক্তব্য এবং একদম নাগরিক হিসেবে চাহিদা, সেই চাহিদায় বহু মানুষ একমত হবেন যে এই রকম ঐতিহাসিক প্রকল্পের উদ্বোধনে সবাই থাকুন, সবাই কৃতিত্ব নিন। আমি বলছি এই কৃতিত্ব থেকে ভোট ভাগাভাগি হবে না, কিন্তু সবাই একসঙ্গে একটা চমৎকার ঐতিহাসিক প্রকল্পের হাত ধরে একদিনের জন্য, বাকি 364 দিন পড়ে আছে, একদিনের জন্য শাসক বিরোধী সবাই মানুষকে অভিনন্দন জানান। আর মানুষও দেখুন যে উন্নয়নের স্বার্থে পশ্চিমবঙ্গে অন্য রাজ্যের মতো সবাই একসঙ্গে এক মঞ্চে থাকতে পারেন। রাহুলের সময় শুরু এখন। আমি তোমার সাথে এই কথাটা একদম একমত যে রাজ্যের স্বার্থে, রাজ্যের উন্নয়নের স্বার্থে প্রত্যেকের একসঙ্গে থাকা উচিত। আজকে একটা বড় যুগান্তকারী ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, হয়তো ফিজিক্যালি ছিলেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন আজকে সার্থক হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 9 থেকে 11 জানিয়ে এই স্বপ্ন দেখেছেন, জমি বরাদ্দ করা থেকে আরম্ভ করে, পুনর্বাসন দেওয়া থেকে আরম্ভ করে, যে কটা জায়গায় তিনি যা যা করেছেন সেই জটগুলো খোলার থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেছেন, সেটাই সার্থক হয়েছে। বাংলার কাছে তো সেটাই সবচেয়ে বড় প্রাপ্য, সেটাই সবচেয়ে বড় পাওনা বাংলার। সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসলেন কি না সেটা নিয়ে বড় কথা আমার মনে হয় আসা যায় না কিছু। দ্বিতীয়ত দেখো, আর মমতা বন্দ্যোপাধ্যায় আগে
তিক্ত অভিজ্ঞতা অনেকগুলো আছে। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনাটা আমরা ভুলে যাইনি, সেখানেও তো প্রধান মানে সরকারি অনুষ্ঠান ছিল, সেখানে কি হয়েছিল এই নিয়ে বিশদ নিয়ে আলোচনা করে লাভ নেই। তো বাকি মমতা না আমি কার দায়িত্ব আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আমার বক্তব্য সেই ছবি। এবং সত্যি কথা যদি বলতে, যে যিনি মেট্রো ভ্রমণ করবেন তিনি প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন না মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন তাতে তাদের যায় আসে না, এবং দুদিন পরে কে উদ্বোধন করেছিলেন সেটাও ভুলে যাবেন। আসল কাজ হচ্ছে যে একটা পরিষেবা, একটা ঐতিহাসিক গণপরিবহন শুরু হলো। তোমার সাথে একদম আমি একমত, 100%। বাংলার মানুষ উপকৃত হলো, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি তার সাথে আবার প্রধানমন্ত্রী এসেছেন, খুব ভালো কথা। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ধন্যবাদ দেবো যে তিনি তার স্বপ্নকে সার্থক হলো আজকে। এটা নিয়ে আমি কথা বলছি না, কতগুলো প্রশ্ন আছে আমার এখানে। আজকে অনেকগুলো কথা আমরা এখানে আলোচনা করছিলাম, বহু কথা বিশদে আলোচনা করছিলাম, বিভিন্ন কথা। যে প্রধানমন্ত্রী এলেন, রাজনৈতিক কোকিল না, আমার সমীরদা কোকিল বল, আমার রাজনৈতিক তোতা পাখি। উনি যেভাবে বাংলা বলছিলেন, ভালো কথা, বাংলা বলার আপ্রাণ চেষ্টা করছিলেন। রাজনৈতিক তোতা হয়ে যিনি এসেছিলেন তাকে তো কেউ প্রশ্ন করলো না। আজকে এই যে বারবার আমরা বলছি 130 সংশোধনীর কথা, আজকে ভারতীয় জনতা পার্টির 240 জন সাংসদের মধ্যে প্রায় 94 জন সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। বিজেপির তার মধ্যে প্রায় 28 জন মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, তার মধ্যে 19 জন বিজেপির মন্ত্রী, তাদের বিরুদ্ধে গুরুতর অপরাধ, বিভিন্ন রকম। এতে তো তরুণদের কৃতিত্ব বেড়ে গেল যে ওরা তা সত্ত্বেও সাহস করেছে। না, তো আজকে দাঁড়িয়ে তারা সংশোধনের কথা বলছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা না হয়েছে কি? আগে কোনোদিন হয়েছিল কি? হবে কি? এবার বলছো তুমি 30 দিনের বেশি জেলে গেলে হবে, ওরা তো আনলো জিনিসটা। তার মানে বিজেপির অর্ধেক লোক জেলে যাবে, তুমি মেনে নিচ্ছ, আমি মেনে নিচ্ছি, বিজেপির অর্ধেক। তোমার তো খুশি হওয়ার কথা, ভালো, খুব ভালো না, তরুণের উদ্বিগ্ন হওয়ার কথা, আর ওরাই সংশোধনীতে আনলো। যাই হোক, আজকে তুমি আরেকটা খুব মারাত্মক কথা সুমন একটু বললে, যে যেখানে দাঁড়িয়ে সিবিআই মানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে কিনা, ব্যবস্থা করতে পারবে কিনা, তার আগে একটা খুব আমারও মনে প্রশ্ন জাগলো, যে সিবিআইয়ের কথা বলছে প্রধানমন্ত্রী মনোনীত, ওইখানে দপ্তর থেকে মনোনীত হয়, সে কি করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে? আজকে দাঁড়িয়ে অমিত শাহের প্রাক্তন যিনি সচিব ছিলেন জ্ঞানেশ কুমার, আজকে যেভাবে যে প্রক্রিয়ায় দাঁড়িয়ে জুডিশিয়ারি বাদ দিয়ে নির্বাচন কমিশনকে নিয়ে আসা হয়েছে, তারাই বা কোন সাহসে, আমি বলছি যে রাজীবা সিনহা রাজ্যের মুখ্য সচিব থাকার পর যখন গেলেন, ওটা পার্সিয়াল ছিল না। তুমি এইটা বলে দাও, আমি তারপরে বাকি 1.5 মিনিট ধরে বলে যাও। আজকে প্রশ্ন উঠছে এসআইআর এর জন্য। আজকে এই এসআইআর নামে যে প্রহসনটা চলছে, মাঝখানে বললেন এতক্ষণ তো বললে তুমি বিশ্বভাগ জুড়ে, তো সেখানে দাঁড়িয়ে আজকে জ্ঞানেশ কুমার সে সাহস দেখাতে পারবে কিনা, সে প্রশ্ন তো উঠছে। তুমি যেটা বললে, আমি সে প্রশ্ন ধরে বলছি। আর অনুপ্রবেশ নিয়ে যখন এত কথা বলছি, আমরা এত কথা আলোচনা করছি, প্রধানমন্ত্রী অনুপ্রবেশ নিয়ে এতগুলো কথা বললেন। প্রথম কথা যেটা বারবার বলার চেষ্টা করছি আমরা, যে বাংলার পুলিশ প্রথম কথা বর্ডার তো আর নিজের লাঠি সোটা নিয়ে পাহারা দিচ্ছে না। তোমরা আধার কার্ড বন্ধ করো, আমি বললে তোমাদের এত সমস্যা হয়। দ্বিতীয় কথা, আজকে শুধু ভারতবর্ষে নয় সুমন, বাংলায় শুধু নয়, আজকে ত্রিপুরা বলো বিজেপি শাসিত রাজ্য, যেখানে উনি প্রধানমন্ত্রী একবার বললেন না, বাকি জায়গায় যেখানে অনুপ্রবেশ ঘটছে দিনের পর দিন, বা হরদীপ সিং পুরী যে একটা সময় দাঁড়িয়ে আবাসন মন্ত্রী ছিলেন, তিনি যখন এই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দিল্লিতে জায়গা দেওয়ার কথা ঘোষণা করেন, যখন নিত্যানন্দ রায় স্বরাষ্ট্রমন্ত্রী বলে এই ভারতবর্ষে কোনো অনুপ্রবেশ নেই, তখন তো এই সব কথাগুলো ওঠে না। আজকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, আমি ওর সঙ্গে একটা জায়গায় একমত হব যে সত্যি ত্রিপুরা এবং আসাম দুটো বিজেপি শাসিত রাজ্য, সেখান থেকে অনুপ্রবেশ হচ্ছে, এটা একদম মানে ফ্যাক্ট বলছে, কোনো এ নিয়ে দ্বিধা হবে না। হ্যাঁ, কিন্তু পাশাপাশি একটা জায়গা বলতে হবে, ও বলছে যে কেন্দ্রের এজেন্সি প্রধানমন্ত্রীকে কি গ্রেফতার করতে পারে। আমি বলছি আমাদের রাজ্য বাদ দিন, কোনো রাজ্যের পুলিশ সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দুর্নীতির দায় গ্রেফতার করছে, এটা কি খুব বাস্তবসম্মত ছবি? অদ্ভুত কথা এটা বললো রাহুল এতক্ষণ ধরে, যে আসাম ত্রিপুরা সত্যি তো হচ্ছে, কেউ নিষেধ করে তো। ফার্স্ট থিং, অনুপ্রবেশের ডেটা থাকা সম্ভব না, কারণ ইলিগেল ইমিগ্রেন্টসের ডেটা রাখা সম্ভব না, সম্ভব হলে পুশব্যাক হয়ে যায়। সেকেন্ড অ্যাসপেক্ট যেটা হচ্ছে, আসাম ত্রিপুরায় আসছে, ধরা করছে, পশ্চিমবঙ্গে আসছে, তার আধার কার্ড, ভোটার কার্ড, যাবতীয় কার্ড তারা এখানে পেয়ে যাচ্ছে, কারণ তৃণমূলের ভোটার হচ্ছে তারা। আমি শুধু এক সেকেন্ড, আমি তরুণকে শুধু মনে করিয়ে দেবো যে গতকালই আসাম সরকার অনুপ্রবেশকারী রুখতে আধার কার্ডের আবার মানে নিয়োগ করা, পুনরায় ইস্যু করা বন্ধ করে দিয়েছে। আমি বলছি পরিস্থিতিটা এই জায়গায় গেছে। প্রথম কথা হচ্ছে তরুণ জ্যোতির কথাটা আমার মেনে নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু দায়টা তো নিতে হবে। আসাম থেকে ত্রিপুরা থেকে ঢুকছে, তারপর গভর্নমেন্টগুলো খুব ভালো পুশব্যাক করে দিচ্ছে, সব বুঝলাম, তা ঢুকছে যে তার তো ব্যর্থ দায়টা নিতে হবে, এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা তো ঢোকাটাকে দেখুন, কেরালা তো আমাদের গভর্নমেন্ট যাদেরকে ধরেছে এবং পুশব্যাক করেছে,
তাদেরকে আর ফিরিয়ে আনতে হয়নি, কিন্তু বিজেপির গভর্নমেন্ট হরিয়ানা যাদেরকে ধরেছে কান ধরে আবার ফিরিয়ে আনতে হয়েছে। অতএব আমাদের প্রশ্নটা এখানে সেখানে আপত্তি নয়, কিন্তু কেন্দ্রের সরকার এই দায়টা নেবে না যে আমার ব্যর্থতা এরকম অনুপ্রবেশ হচ্ছে। আর আমি এখানে একটা কথা তখন আমার বলার সুযোগ হয়নি, রাজাগোপাল যে কথাটা বললেন 22শে আগস্ট আজকের দিনটা খুব আনন্দের দিন আমাদের জন্য, আপনার জন্য, কমিউটারদের জন্য, ঠিক কথা। আমি খালি আপনাকে বলছি 22শে আগস্ট না, 2009 সালের 22শে ফেব্রুয়ারি ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পটা উদ্বোধন হয়েছিল, তার ফলটা আজকে গাছে পাকলো। সুতরাং একটা কথা বলতে দিই, গত পরশু দিনের আগের দিন 19 তারিখ অফিসিয়ালি বাংলাদেশ সরকার, শোভনবাবু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আপনার ফরেন অ্যাফেয়ার্সকে চিঠি দিয়ে বলেছে যে নিষিদ্ধ দল বাংলাদেশে যারা, তারা দিল্লিতে ঘাঁটি এড়েছে। যেমন দিল্লিতে একজন জঙ্গি, আপনার সুবিধা হবে, আপনারা বলছি আরে ভালো করছেন, ভালো করছেন, সিমির জঙ্গি, সিমি আজ আপনি দেখেন আমি না না আমার সুবিধা নেই একটা, সিমির জঙ্গি ইমরানকে এমপি করেছিলেন, সিমির জঙ্গি বাংলাদেশের মিছিল ছিল, আমাদের দেশের জঙ্গিকে তৃণমূল এমপি করেছে। আরে বলতে দাও না, বলছি তো আপনি তো কোন লাইনে যাচ্ছেন, সিমির জঙ্গিকে কেন বলছেন, সিমির জঙ্গিকে কেন এমপি করেছে সরকার? ভারতবর্ষের পররাষ্ট্র দপ্তরের চিঠি পাঠিয়ে বলছে যে দিল্লিকে হাব করে বাংলাদেশের নিষিদ্ধ পার্টি আওয়ামী লীগকে মিন করছে, তোমরা ইন্টারন্যাশনাল ফোরাম করছো এবং সে চক্রান্ত দিল্লি থেকে হচ্ছে। তাহলে এই লোকগুলো কি দিল্লিতে বসে আছে? আমার প্রশ্ন এইটা। এবার একেবারে সন্ত্রাসবাদী এবং অন্য প্রসঙ্গে যাওয়ার আগে আমি শতরূপ ওখানে আসবো, আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। কথাটা বলা হচ্ছে পলিটিক্যাল ইমপ্লিকেশন দেখি, বাংলাদেশের আজকের গভর্নমেন্ট শেখ হাসিনাকে ভারতে অ্যাসাইলাম দেওয়াতে আপত্তি আছে, উনি কি বলছেন শেখ হাসিনাকে দাঁড়িয়ে দেওয়া উচিত? সেই অফিসাররা চিহ্নিত হচ্ছে, ইলেকশন কমিশন বলছে, তারপরও আপনারা তার বিরুদ্ধে এফআইআর করবেন না। জবাব দিন, কেন করবেন না? এত কিছু সাসপেন্ড করলেন, এখন এফআইআর করছেন না, কেন করছেন এফআইআর? আজ অব্দি কেন এফআইআর করেননি? চিৎকার করে থামিয়ে দিতে চাইছেন? তাহলে প্রধানমন্ত্রী সব জেনেও আমার আপত্তি আছে, কিন্তু আমি পাশাপাশি আমি একই কথা বলবো যে যদি একেবারে তদন্ত করে নির্বাচন কমিশনের তদন্তের রিপোর্টে 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সেখানে এফআইআরটাকে না করে সাসপেনশন অবধি শাস্তিটা আটকে থাকলো কেন, এই প্রশ্ন তো উঠবেই। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। আবার আজকের এই গোটা দিনের যে কৃতিত্ব নিয়ে টানাটানি তো শুধু নয়, একদিকে প্রকল্পের উদ্বোধন, অন্যদিকে প্রধানমন্ত্রীর ভাষণ, তৃণমূলের জবাব, তার গোটা দিনের রাজনৈতিক মাহাত্ম্য নাকি তাৎপর্য বলবো। সুমনদা, উন্নয়নের কৃতিত্ব নিয়েই আপনি প্রশ্ন তুলেছিলেন যে কেরালার মুখ্যমন্ত্রী আর ওখানে প্রধানমন্ত্রী গিয়ে যদি এক মঞ্চ শেয়ার করতে পারেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যদি একই উন্নয়নের প্রশ্নে এক হতে পারেন, তাহলে পশ্চিমবাংলায় কেন হতে পারেন না? তার কারণটা খুব পরিষ্কার। পশ্চিমবাংলাতে এই মুহূর্তে পরিচয় সত্তার রাজনীতি এত প্রবল, আইডেন্টিটি পলিটিক্স এত প্রবল যে আমাকে বিরোধী অবস্থান বা ইমেজ ধরে রাখতে হয়। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক মাস ধরে এসআইআর এর বিরোধিতা করছেন এবং মোদি বিরোধিতার প্রশ্নে তিনি আপোষহীন একটা অবস্থান নিচ্ছেন, বাংলা বাঙালির প্রশ্নে বিজেপিকে দিচ্ছেন এবং প্রধানমন্ত্রী সমেত স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি দায়ী করছেন। ফলে তার যে বিজেপি বিরোধী ইমেজ, সেটা আঘাত পেতে পারে, এই ভাবনা থেকেই কিন্তু একই উন্নয়ন মঞ্চে আজকে মুখ্যমন্ত্রী হাজির হননি। এটা আমার রাজনীতি বিশ্লেষণ। তাতে তার রাজনৈতিক যে স্বার্থ, সেটাই অনেক বেশি গুরুত্ব পেয়েছে নির্বাচনের কনটেক্সটে। একইভাবে এটা যদি আজকে মুখ্যমন্ত্রী যদি যেতেন, বিজেপির পক্ষেও খুব অস্বস্তিকর হতো, কারণ শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় এক মঞ্চে আছেন, এই ছবিটা কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা কতটুকু মানতেন এটাও আমার সন্দেহ আছে। ফলে সচেতনভাবেও কিন্তু আমি বলবো, কিন্তু এটাই তো রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন, যেটা অন্য রাজ্যে হয় এই রাজ্যে হবে না। কারণটা কি? আমাদের রাজনীতিতে, আমাদের রাজ্যে বিরোধিতা করার মধ্য দিয়ে জয় পাওয়া যায়। আপনার মনে থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন রাইটার্সে একজন এমএলএ যেতে পারতেন না, বিরোধী নেতা পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত কথা বলতে পারতেন না বুদ্ধবাবুর সাথে। তার কারণটা কি? আমার তো এটাও মনে আছে যে মুকুল রায় একটা অনুষ্ঠানে গিয়ে, সরকারি অনুষ্ঠানে গিয়ে রাজ্যের মন্ত্রীকে দেখে স্টেজের ওপর থেকে ব্যাক করেছিলেন। এটা কিন্তু আমরা বলছি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা অবজার্ভ করেছি
যে যদি আপনি যদি যে শিবিরে আছেন যদি অন্য শিবিরের সাথে মাখামাখি করেন তাহলে আপনার কর্মী সমর্থকদের মধ্যে ভুল বার্তা যায়। দিলীপ ঘোষের ক্ষেত্রে যেটা হয়েছে, কুণাল ঘোষের সাথে একসাথে কয়েকটা জায়গাতে টেস্ট মানে শেয়ার করার জন্য তাকে কিন্তু আজকে অনেক মানে দিতে হচ্ছে, মানে পায়চিত্য করতে হচ্ছে। আমি আপনাকে বলছি পশ্চিমবাংলাতে একটা টোটাল বিরোধিতার জায়গা থেকে কর্মী সমর্থকরা নেতাকে দেখে অভ্যস্ত থাকে, কম্প্রোমাইজ করছে না আমার নেতা, এটা খুব বড় ইম্পর্টেন্ট বিষয়। সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সচেতনভাবে আজকে মোদির সাথে ডায়া শেয়ার করেননি, মোদি বিরোধী ইমেজটা ধরে রাখবার জন্য। এবার দ্বিতীয় যেটা, এই আজকের সভাটার ইম্প্যাক্ট কি আমি দেখছি, আপনাকে পরিষ্কার করে বলছি যে আমি আজকের সবার কনটেক্সটেই বলবো যে ডেভেলপমেন্ট ডেফিনেটলি থাকবে, কিন্তু ডেভেলপমেন্টটা থেকেও কিন্তু আইডেন্টিটির ইস্যুটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন নরেন্দ্র মোদী কিন্তু অনুপ্রবেশের ইস্যুটাকে স্ট্রেস দিচ্ছেন বারবার, কিন্তু তিনি যারা উপস্থিত ছিলেন দর্শক তাদেরকে বারবার বলছেন যে অনুপ্রবেশ হোগা কি নেই হোগা। তার মানে দিনে মানে শেষ পর্যন্ত কিন্তু এই লড়াইটা বাংলা বাঙালি বনাম অনুপ্রবেশ। আরও পরিষ্কার করে বলতে পারলে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান বাঙালির ইস্যুতে আর বিজেপির যে অনুপ্রবেশের ইস্যু, যেখানে হিন্দুত্বের জায়গা থেকে সে হিন্দুদের অনুপ্রবেশকে দেখতে চাইছে না, হিন্দুদের অনুপ্রবেশ আসলে কোনো ক্ষতি নেই, অথচ মুসলিমদের অনুপ্রবেশ ঘটলে ক্ষতি আছে। এই যে বিভাজনের একটা জায়গা, এটা কিন্তু বিজেপি পরিষ্কার অবস্থান নিচ্ছে। সে বলছে যে হিন্দুদের জন্য আমরা সিএ করেছি, ফলে আমাদের মানে অনুপ্রবেশের প্রশ্নে হিন্দুদের পক্ষে বিজেপি নিচ্ছে, কিন্তু মুসলিমরা যখন অনুপ্রবেশের প্রশ্ন আসছে তখন তীব্র বিরোধিতা করছে। আমাদের প্রশ্ন একটা থাকছে যে সে জাত ধর্ম বর্ণ, সে বাইরের থেকে যেই অনুপ্রবেশ আসবে সে তো আমার দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলবে, যেটা প্রধানমন্ত্রী বলছিলেন। একই সাথে আপনাকে বলছি, তাকে আপনি অনুপ্রবেশকারী হিসেবেই ডাকুন বা শরণার্থী হিসেবেই ডাকুন, অর্থনীতিতে তার প্রভাব যে নামেই ডাকুন না। আরেকটা জিনিস সুমনদা, যে আমাদের রাজ্যে কেন্দ্রের বঞ্চনা বনাম উন্নয়নের টাকার লুট, এই যে একটা মানে দ্বৈত অবস্থান, এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, এটা আগামী দিনেও চলবে। এই নির্বাচনেও আমি মনে করি যে কেন্দ্রের বঞ্চনা তৃণমূল কংগ্রেসের থেকে তোলা হবে এবং বিজেপির থেকে কিভাবে তৃণমূল টাকা লুট করছে, এটা একটা কেন্দ্রীয় ইস্যু যে হচ্ছে। গত 3টে অর্থাৎ 29শে মে আলিপুরের সভা, মানে 18ই জুলাই আপনার দুর্গাপুরের সভা আর আজকের সভা, 3টেতেই কিন্তু প্রধানমন্ত্রী এটাকে স্টেজ দিচ্ছেন। আমি আরেকটা জিনিস বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই দুটো সভার থেকে এটাতে অনেক বেশি রিয়্যাক্ট করছেন, কারণ মানে তৃণমূল নেত্রী যখন রেলমন্ত্রী ছিলেন, রেলমন্ত্রীর বিভিন্ন প্রকল্পগুলো উদ্বোধন করে কিন্তু তিনি উন্নয়নের ভাবমূর্তি তৈরি করেছিলেন। অর্থাৎ বিরোধী নেত্রী সম্পর্কে যে ধরনের নেগেটিভিটি ছিল, সেখান থেকে ওনার পজিটিভ যে ইমেজ তৈরি হয়েছিল, সেটা রেলের একের পর এক প্রকল্প উদ্বোধন করে। মমতা বন্দ্যোপাধ্যায় কি দিনের শেষে একটু ভয় পেলেন, নিজের ছায়া নিজে দেখতে পেলেন যে প্রধানমন্ত্রী কলকাতায় এসে একের পর এক প্রকল্প উদ্বোধন করছেন, রেলের প্রকল্প উদ্বোধন করছেন? ওনার মধ্যে তো এই আশঙ্কা কি তৈরি হলো যে রেলের প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী জনপ্রিয়তা পেয়ে যাবেন, বিজেপি জনপ্রিয়তা পেয়ে যেতে পারে? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের ছায়া নিজে দেখতে পাচ্ছেন কিনা, সেই প্রশ্নটা থাকছে। এবং লাস্ট আমি একটা বলবো যে দেখুন, আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা কিন্তু মনে করি যে অনুপ্রবেশের ইস্যুটা খুব সিরিয়াস একটা ইস্যু, জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইস্যু। এটা কেবলমাত্র ধর্মের জায়গা থেকেও দেখাটা আমরা মনে করি ঠিক নয়। আবার একই সাথে এটাও মনে করি যে রাজনীতির চর্চা হতেই পারে, নানাভাবেই হতে পারে, কিন্তু উন্নয়নের প্রশ্নে কিন্তু কেন্দ্রের রাজ্যের একটা সহ অবস্থান একান্তই কাম্য বলে আমরা মনে করি। ওনার প্রথম পার্টটা আমি মানে একদম দ্বিমত করছি না, কিন্তু খালি এটা ভেবে দেখার জন্য বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তা বলে একেবারে মোদির সঙ্গে আমাকে লোকে এক মঞ্চে দেখে ফেললে আমার ভোট চলে যাবে বলে কখনো ওনাকে দেখা যায় না, এমনও নয়। কদিন আগেই দেখলাম যে মিলেনিয়াম পার্কের, তোমাদের মনে আছে, এটা প্রোগ্রামে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দুজনেই ছিলেন। সুতরাং আমাদের সুতরাং আমাদের নিজেদের ধারণা এটা ওনার কোনো ওই অর্থে কোনো পলিসি না। যখন ইডিসিবিআই নড়াচড়া বেশি হবে তখন উনি প্রধানমন্ত্রীর পাশে বসবেন, যখন আবার পর্দার পেছনে কথা হয়ে যাবে তখন আবার উনি সামনেই বিরোধী করবেন। এটা আমাদের অন্য কার কি মনে হবে তার যে কৃতিত্ব চলে যাচ্ছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেতেন আজকে গিয়ে ওনার সমস্ত যে আজকে যে টুইট করেছেন সামনেই বুঝতে পারছেন। তো কৃতিত্ব চলে যাচ্ছে, ওটা তো উনি বেশি করে যাবেন, তো যাবেন না কেন? কারণ উনি মনে করেন বাংলার উন্নয়নটা সবচেয়ে আগে দরকার। কে ওপেন করলো, কে সামনে থাকলো, কে থাকলো না, বা এই উন্নয়নের কথা ভেবে যদি কাজটা হতো, আজকে যে কটা প্রকল্প উদ্বোধন হয়েছে আরো একটা হতে পারতো। চিংড়িঘাটার
মেট্রো লাইনটা আজকে চালু হতে পারত যদি 3টে পিলার করা সম্ভব হতো, জমিটা যদি পাওয়া যেত, 3টে পিলার যদি হতো। আমি বলছি আর কতদিন? ম্যাক্সিমাম 6 থেকে 8 মাস। মানে ভাই তুমি বলতে হবে না, বুয়াদার সাথে এখানে আমি একমত। বুয়াদারা ওই 3টে পিলার এখন করতে দেননি, যেটা 3টে পিলার করার পরে আরেকবার মোদি এসে উদ্বোধন করে আবার এটা করতে পারেন। সূর্য নিয়ম ব্যবস্থা করার জন্য আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায় কৃতিত্ব আমি করেছি আমি তো ভাবতো এই ব্যাপারটা কি হয় না, পুরোনো কথা আছে, সূর্য যখন অস্ত যায় না তখন ছায়া লম্বা হয়, সূর্য যখন অস্ত যায় তখন ছায়া লম্বা হয়। উদ্বোধন হয়েছিল স্যার, আমি বলে তো আমি দুটো পয়েন্ট আমি একজন অ্যানালিস্ট হিসেবে ভুল তথ্য দিচ্ছেন। আপনি লক্ষ্য করেছেন একটা নতুন স্লোগান মানে আজকে প্রধানমন্ত্রী দিয়েছেন, আমার এটা অ্যানালিসিস একদম, সেটা হলো যে 21-এর যে মানে ওনার ইয়েটা অবস্থানটা 21-এর থেকে কিন্তু উনি চাইছেন যে দলটাকে আরেকটা অন্য ডাইমেনশনে নিয়ে এসে 26-এর নির্বাচন ফেস করতে। দেখেন নেগেটিভিটি অনেক বেশি ছিল, মমতা কি করেছে, মমতা কিছু করেনি, এখানে একটা মানে প্রত্যেকটা সবার আগে 2009 সালের 22শে ফেব্রুয়ারি যেদিন এই প্রকল্প উদ্বোধন হয়েছিল, মমতা ব্যানার্জির নির্দেশে বুদ্ধদেব ভট্টাচার্যকে কালো পতাকা দেখানো হয়েছিল। আজকে উনি দাঁড়িয়ে টুইট করছেন যে আমার এই অনন্ত বিতর্ক চলতে থাকবে। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@এটা প্রচুর মন্তব্য এই নিয়ে। আমি দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। অতীশ চন্দ্র ভাওয়াল তিনি লিখছেন যে সরকারি কর্মীরা 50 ঘন্টা জেলে থাকলে সাসপেন্ড হন, তাহলে মন্ত্রীরা নন কেন? এক যাত্রায় পৃথক ফল নৈতিকতা বিরোধী নয় কি? সুভাষ ঘোষ আজা লিখছেন বাংলায় বলগাহীন দুর্নীতি হয়েছে, কিন্তু কেন্দ্রীয় এজেন্সিগুলো ফাইনাল চার্জশিট দিতে ব্যর্থ কেন? কৃষ্ণচন্দ্র ভর লিখছেন প্রধানমন্ত্রীর আসল পরিবর্তনের ডাক বাস্তবায়িত করতে হলে রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি আরও বাড়াতে হবে। পলাশ মিত্র লিখছেন মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেললে কিছুই অসম্ভব নয়। শর্মিষ্ঠা দত্ত লিখছেন অনুপ্রবেশের দায় বিএসএফেরও, আর মনে রাখতে হবে তারা কেন্দ্রের অধীনে। সত্যেন্দ্র চক্রবর্তী লিখছেন অনুপ্রবেশকারীরা এ রাজ্যের বৈধ নাগরিকদের অধিকারে ভাগ বসাবে, এটা হতে পারে না। আর ঠিক এই জায়গা থেকে আমি আমার পরের প্রতিবেদন রাখবো। আবার বলছি, কোনো কোর্টের কোনো বাধা ছিল না, তা সত্ত্বেও আমাদের রাজ্যে ভর্তি প্রক্রিয়া আটকে ছিল। আজকে অবশেষে জয়েন্টের রেজাল্ট, রাজ্য জয়েন্টের ফল বের হলো, আর কলেজে ভর্তির পোর্টাল খুলে গেল। যাক, অবশেষে। তার কারণ, আবার বলছি, এর কোনো প্রয়োজন ছিল না। তার কারণ এর সঙ্গে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো রায়ের কোনো অসুবিধে ছিল না, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় এই রাজ্যেই 90% ভর্তি শুরু করে দিয়ে 10% এই বিতর্কের অবসানের জন্য খোলা রেখেছিল। 3.5 মাস ছাত্রছাত্রীদের অপেক্ষা করতে হতো না এই ফর্মুলাটা মানলে। কিন্তু যাক, বেটার লেট দ্যান নেভার। আজকে তো অন্তত হলো। দে রায় দুরুস্ত আসবে কিনা বুঝতে পারছি না। দেখুন, পরীক্ষার 117 দিনের মাথায় অবশেষে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হলো। অবশেষে শুরু হলো রাজ্যের বিভিন্ন সরকারি কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া। জয়েন্টের ফল প্রকাশ কিংবা সরকারি কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে কোনো আইনগত জটিলতা না থাকলেও এতদিন আটকে ছিল সবকিছুই, জানিয়ে বিস্তর আন্দোলন হয়েছে। জল গড়িয়েছে রাজভবন অবধিও। অনিশ্চয়তায় ভুগছিলেন অসংখ্য পড়ুয়া। অনেকে বাধ্য হয়ে ভিন রাজ্যে কিংবা বেসরকারি কলেজে ভর্তি হয়ে যান। এই প্রেক্ষাপটে শুক্রবার জয়েন্ট মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। শুক্রবার মামলার শুনানি হয় দেশের প্রধান বিচারপতি বি.আর. গভাই ও বিচারপতি কে. বিনোদ চন্দ্রনের বেঞ্চে। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা হাইকোর্ট বলেছে যে তারা পুরনো সংরক্ষণ নীতি অনুসরণ করবে, নতুন নীতি নয়। এটা অবিশ্বাস্য। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ। কিভাবে এটা করা যায়? এরপরই কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। জাস্টিস কৌশিক চন্দ্র যে অর্ডারটা দিয়েছিল, যাতে সব স্টে করে দিতে বলেছিল, জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল বোর্ড, অ্যালায়েড, ইঞ্জিনিয়ারিং এটসেট্রা এটসেট্রা যত কিছু আছে যা স্টে করেছিল, সেই অর্ডার আজকে স্টে হয়ে গেল। একদম ফুল স্টে, ম্যাটার হিয়ারিং হবে। এরপর দুপুরে ফল প্রকাশ করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। রাজ্য জয়েন্টে প্রথম 10-এর মেধা তালিকায় প্রথম স্থানে রয়েছেন পার্ক সার্কাস ডন বস্কোর অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস। তৃতীয় স্থানে রয়েছেন রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু। শেষমেশ বেরোলো, এর ভালো র্যাঙ্কটা আসলো। এটা আশা করেছিল যে এত তাড়াতাড়ি বেরোবে?
কি কি করা যাবে, লিগাল ইস্যুস ছিল, এবার কি করা যেরকম সলভ হয়েছে ইস্যুস। উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, আইনি জটিলতায় ফল প্রকাশে অন্যবারের তুলনায় এবার একটু দেরি হলো, কিন্তু আমার বিশ্বাস সব প্রতিকূলতাকে জয় করে আগামী দিনে তোমরা আরও সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, যে কথাগুলো মাননীয়া বলতে পারলেন না, আমার ভোট ব্যাংককে তোষণ করার উদ্দেশ্যে যে আইনি জটিলতা সৃষ্টি করতে বাধ্য হয়েছিলাম, তার কারণেই ফল প্রকাশে অন্যবারের তুলনায় এবার একটু দেরি হলো। পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থাকে রুগ্ন করা হচ্ছে, পঙ্গু করা হচ্ছে, কারণ বেসরকারি শিক্ষা ব্যবস্থা অর্থাৎ তৃণমূলের নেতা মন্ত্রী যারা কোটি কোটি টাকা রোজগার করেছে, তাদের নেতৃত্বে আগামী দিনে সম্পত্তি বানানোর জন্য এবং সেই সম্পত্তিকে ব্যবহার করে যাতে তারা ভবিষ্যৎকে তারা সুরক্ষিত করতে পারে, তার জন্য সরকারি শিক্ষা ব্যবস্থাকে রুগ্ন করে, পঙ্গু করে সেই সমস্ত নেতা নেত্রীদের তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠান এ বাংলায় ব্যাঙের ছাতার মতন গজাচ্ছে। শুক্রবার রাতে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, আইনি কিছু জটিলতার কারণে আমরা বাধ্য হয়েছি ফল প্রকাশ করার জন্য অপেক্ষা করতে। এর জন্য আমি দুঃখিত, কিন্তু এটা মোটেও আমাদের ইচ্ছাকৃত নয়। দেরিতে ফল প্রকাশের কারণে কারোর যাতে ক্ষতি না হয় সেটাও আমরা দেখব। 7ই মে প্রকাশিত হয়েছিল উচ্চ মাধ্যমিকের ফল। কলেজে ভর্তির মেধা তালিকা প্রকাশিত হলো 106 দিন, অর্থাৎ 3.5 মাস পর। গোটা প্রক্রিয়াটাকে যাতে বানচাল করা যায় তার বহু চেষ্টা হয়েছে, কিন্তু সেসব বাধা বিপত্তি কাটিয়ে আজকে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল এবং সরকার পোষিত কলেজগুলির মেধা তালিকা আমরা বার করতে পারছি। ঠিকই যে মেধা তালিকা বার করতে সামান্য বিলম্ব হয়েছে, কিন্তু আইসিটি গাইডলাইনের মধ্যেই আছে এবং আমি ছাত্রছাত্রীদের আশ্বস্ত করছি 15 সেপ্টেম্বর অর্থাৎ আইসিটি দেওয়া গাইডলাইন, তার মধ্যেই আমরা সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া সমাপ্ত করে ক্লাস শুরু করে দেব। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, স্নাতক স্তরে প্রবেশিকার ফল প্রকাশিত হবে আগামী 25 তারিখ। কৃষ্ণেন্দু অধিকারী, বিশ্বজিৎ দাস ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথ লিখেছিলেন, বেসুর শুনে হাসেন তিনি, বুক ভরে সেই হাসির পুরস্কারে। তবে রাজনীতিতে বেসুর শুনলে অবশ্য কারুর হাসি টাসি বিশেষ দেখা যায় না। এই যেমন ধরুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেদিন তৃণমূলের লোকসভার দলনেতা করা হলো, ঘটনাচক্রে সেই দিনই মুখ্য সচেতকের পদ ছাড়লেন প্রবীণ সাংসদ। তারপর এবিপি আনন্দে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন মহুয়া মৈত্র সহ দলের সাংসদদের একাংশকে। 24 ঘন্টার মধ্যে তার ইস্তফা গ্রহণ করে কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইসব বেসুর নিয়ে অ্যানিমেশনে একটু রসিকতা করেছি বলে আবার বেসুরো হয়ে কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। आपके द्वारा डायल किया गया नंबर व्यस्त है। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কেস দেবেন না প্লিজ।